হ্যালো স্টুডেন্টস, শিক্ষা অধ্যয়ন ইনস্টিটিউটে তোমাদের স্বাগত। সাইটে তোমাদের স্বাগত। কি হয়েছে যে আমাদের এখানে নেটওয়ার্কের ইস্যু হয়েছে, তাই আমরা যে লাইভ সেশনটা করতে চেয়েছিলাম সেটা হয়নি। তো এর পরিবর্তে আমরা রেকর্ডেড ভিডিও করছি যাতে তোমরা দেখতে পারো। ঠিক আছে? তো খুবই ইম্পর্ট্যান্ট এই ভিডিওটা, কারণ এই ভিডিওতে মাধ্যমিক ক্যান্ডিডেটদের জন্যই বানানো হচ্ছে। ঠিক আছে? এই ভিডিওটাতে আমরা কি করব, ওই টিবিএসসি বোর্ড থেকে যে সাজেশন দিয়েছে ওই কোয়েকশনগুলো সলভ করার চেষ্টা করব। এটা বাংলা মিডিয়ামে বানানো আছে, আমি বাংলা এবং ইংলিশ দুটোটা বলে দেবো সুবিধার জন্য, তোমরা দেখতে পারো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে? যতগুলো কোয়েকশন সম্ভব হয় সলভ করার, ম্যাক্সিমাম সলভ করার চেষ্টা করব। পরে আরেকটা ভিডিওতে সলভ করব বাকিগুলো, এবং তোমরা কমেন্ট করে বলবে যে তোমাদের ভিডিওটি কেমন হেল্পফুল হলো বা কেমন হেল্প করছে। বন্ধুদের সাথে শেয়ার করো, বান্ধবীদের সাথে শেয়ার করো, যাতে তারাও ভিডিওটি দেখতে পায় এবং এই ভিডিওর যে, ঠিক আছে না, ভিডিওর লাভ উঠাতে পারে। তো চলো ভিডিওটি আমরা শুরু করি। তো তোমরা বাড়িতে অনেকেই কোয়েশ্চেনগুলো সলভ করছো। যারা সলভ করছো ভালো কথা, কারণ এক্সাম তো চলে এসেছে, অপেক্ষা করে লাভ নেই। যারা সলভ করোনি এই ভিডিওটি দেখতে থাকো, সলভ হয়ে যাবে। এবং যারা আনসার মিলাতে চাও মিলাতে পারো, করে করে একটার পর একটা আমি তোমাদের সময় দেবো। সময় বলতে কি, তোমরা স্ক্রিন পজ করে ভিডিওটি দেখতে থাকবে। ঠিক আছে? তাহলে তোমাদের লাভ হয়, সময় দিতে গেলে তো হবে না। ঠিক আছে? এটা পসিবলই না, কারণ খুব অল্প সময়ের মধ্যে আমাদের সলভ করতে হবে কোয়েশ্চেনগুলো। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে। বলেছে যে নিচের কোনটি মূলদ সংখ্যা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেশনাল নাম্বার। ঠিক আছে? বোঝা যাচ্ছে? নিচের কোনটি মূলদ সংখ্যা, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ রেশনাল নাম্বার। তো আমরা অপশনগুলো চেক করবো একটার পর একটা। ফার্স্ট অপশন কি বলছে, √2 প্লাস √3 ইন্টু √2 মাইনাস √3। তো এটাকে দেখতে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির মতো লাগছে, তাই আমরা একে ভাঙবো এভাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কারণ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির ফর্মুলা কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। হ্যাঁ, তো √2 স্কোয়ার কি 2 এবং √3 স্কোয়ার হচ্ছে 3, তাহলে 2 মাইনাস 3 হয়ে যাবে -1। এই যে -1, এটা মূলদ না অমূলদ বলো তো? এটা হচ্ছে মূলদ সংখ্যা। তার মানে এই যে অপশনটা দিয়েছে ফার্স্ট অপশনটাই কারেক্ট, কারণ এটাতে -1 আসছে। এই -1টা হচ্ছে মূলদ সংখ্যা। নিচে বলেছে তোমাকে যে মূলদ সংখ্যা কোনটি বা রেশনাল নাম্বার কোনটি, তুমি রেশনাল নাম্বার বের করে নিয়েছো। তাহলে এই অপশনগুলো চেক করার কোনো প্রয়োজন নেই আমাদের। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন বলছে 12 এবং 26 এর গসাগু কত, এইচসিএফ অফ 12 এন্ড 26। ঠিক আছে? এইচসিএফ অফ 12 এন্ড 26 দুটো নাম্বারের গসাগু বের করা খুবই ইজি, তোমরা জানো। প্রাইম ফ্যাক্টরাইজ করে বের করতে পারি আমরা। 12 দিয়েছে, 26 দিয়েছে, এবার এদেরকে প্রাইম ফ্যাক্টরাইজ করে 2 দিয়ে ডিভাইড করতে পারবো, 6 হবে, এখানে 13 আসবে। এবার দেখো এই যে 2টা হচ্ছে এই দুটোর কমন ফ্যাক্টর এবং এটাই হাইয়েস্ট, কারণ আর কোনো ফ্যাক্টর পাইনি আমরা। তার মানে এই দুটো নাম্বারের গোসাগু কি বা এইচসিএফ কি, সেটা হচ্ছে 2। অপশন বি কারেক্ট। তারপর নেক্সট কোয়েশ্চন দেখো কি বলছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার লসাগু এবং গোসাগু ইকুয়ালস টু কি হয়। প্রোডাক্ট অফ এলসিএম এন্ড এইচসিএফ অফ টু পজিটিভ ইন্টিজার্স ইকুয়ালস টু প্রোডাক্ট অফ দ্য নাম্বারস হয়। আমরা জানি দুটি ধনাত্মক সংখ্যার লসাগু এবং গোসাগুর গুণফল সংখ্যা দুটির গুণফলের সমান হয়। তো আমরা অপশনগুলো চেক করে কি বলেছে, যে সংখ্যা দুটির যোগফল, লসাগু ইন্টু গোসাগু কি হয়, সংখ্যা দুটির যোগফল, যেটা ভুল, কারণ সংখ্যা দুটির গুণফলের সমান হয়, সংখ্যা দুটির বিয়োগফল হবে না, সংখ্যা দুটির ভাগফল হবে না, সংখ্যা দুটির গুণফল। এটা কাটবো কেন, এটাই তো কারেক্ট। ঠিক আছে? ডি ফর দিল মাঙ্গে মোর, আমি একজন স্যার থেকে শিখেছিলাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন বলছে নিচের কোনটি অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা তোমরা বের করেছো, অমূলদ সংখ্যা। এবার এই কোয়েশ্চনটা সলভ করার জন্য তোমাদের কিছু কনসেপ্টের প্রয়োজন। বলতো দুটি একটি মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যাকে যদি যোগ করি তাহলে কি হবে, মূলদ হবে না অমূলদ হবে? নিশ্চয়ই কি হবে বলতো, অমূলদ হবে। সাম অফ এ রেশনাল নাম্বার এন্ড এন ইরেশনাল নাম্বার ইজ অলওয়েজ এন ইরেশনাল নাম্বার। ঠিক আছে? Sum of a rational number and an irrational number is always an irrational number. Product of a rational number and irrational number is always an irrational number. Divide, আপনি যদি ডিভাইডও করো, আপনার ডিভাইড করার নাম্বারটাও কি হবে, ইরেশনাল নাম্বার হবে। মানে একটা রেশনাল নাম্বারের সাথে যদি একটা ইরেশনাল নাম্বারের মানে মূলদ সংখ্যার সাথে যদি অমূলদ সংখ্যার যোগ বিয়োগ ভাগ গুণ যে কোনো কিছুই করো না কেন, সেটা কি হয়ে যাবে, একটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। এবার এই কোয়েশ্চনটা আমরা দেখি কি বলছে, যে অমূলদ সংখ্যাটা কি, ইরেশনাল নাম্বারটা কে হবে এখানে।
এখানে দেখো দুটো রুট 5 আছে প্লাস একটা রুট 5 আছে, দুটো রুট 5 আর একটা রুট 5 মিলে হচ্ছে তিনটে রুট 5। এখানে দেখো মাইনাস তিনটে রুট 5 আছে, তারপর প্লাস 2 আছে। এবার তিনটে রুট 5 তিনটে রুট 5 ক্যান্সেল, কারণ প্লাস তিনটে রুট 5 আছে মাইনাস তিনটে রুট 5 আছে, তার ক্যান্সেল করে যাবে, থাকবে শুধু প্লাস 2। এই প্লাস 2 কি, প্লাস 2 হচ্ছে মূলত সংখ্যা, তার মানে এই অপশনটা কারেক্ট না, ভুল। এবার নেক্সট অপশন দেখি, বলছে 3√3 মাইনাস 2√3। এবার 3√3 থেকে 2√3 করে দিলে, তিনটে √3 থেকে দুটো √3 মাইনাস করলে একটা √3 থাকবে +1। আর এই √3টা কি, মূলদ না অমূলদ? এটা অমূলদ সংখ্যা, আর আমরা জানি অমূলদ সংখ্যা প্লাস মূলদ সংখ্যা কি হয়, একটা অমূলদ সংখ্যা হয়। ঠিক আছে, একটা অমূলদ সংখ্যা হয় বা ইরেশনাল নাম্বার হয়। ঠিক আছে, ইরেশনাল নাম্বার হয়। তাহলে একটা মূলদ সংখ্যা এবং একটি অমূলদ সংখ্যা যোগফল অমূলদ সংখ্যা হয়, এটার একটা অ্যাপ্লিকেশন এখানে। নেক্সট কোয়েশ্চন দেখো কি বলছে, যে পরপর দুটি যৌগিক সংখ্যার গসাগু কি? পরপর দুটি যৌগিক সংখ্যা কনজিকিউটিভ পজিটিভ কম্পোজিট নাম্বারস। ঠিক আছে, কনজিকিউটিভ পজিটিভ কম্পোজিট নাম্বারকে আমরা বলে থাকি কোপ্রাইম নাম্বার। ঠিক আছে, কি বলি, কোপ্রাইম নাম্বার এবং কোপ্রাইম বা সহমৌলিক সংখ্যা বলি। ঠিক আছে, তো কোপ্রাইম নাম্বারগুলির কি হয়, গসাগু সব সময় এক হয়। পরপর যে কোনো দুটি সংখ্যা নেও না কেন, তাদের গসাগু কি হবে, এক হবে। তাহলে HCF অফ টু কনজিকিউটিভ পজিটিভ কম্পোজিট নাম্বার কি হবে, 1 আসবে। ঠিক আছে, নিচের 6 নম্বর কোশ্চেনটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কি, সেকেন্ড চ্যাপ্টার থেকে, পলিনোমিয়াল চ্যাপ্টার থেকে দিয়েছে। বলছে কি 2x² - 8 দ্বিঘাত রাশিমালার শূন্য দুটি কি? 2x² - 8 এই যে দ্বিঘাত রাশিমালা, এটা শূন্য দুটি কি বের করব, মানে ইংলিশে হবে কোয়েশ্চনটা কি বলতো, যে দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক পলিনোমিয়াল 2x² - 8 ইজ হোয়াট। তো এটাকে আমাদের সলভ করতে হবে। কি বলেছে, 2x² - 8 = 0 আমরা লিখে দিই। এবার এখান থেকে আমরা বের করতে পারবো 2x² = 8 - 8টা ওইদিকে চলে যাবে। তাহলে 2 x² কি আসবে বলতো, x² আসবে 8/2, মানে x² চলে আসবে 4। এবার x² যদি 4 হয়, তাহলে x কি হবে, প্লাস মাইনাস √4 প্লাস মাইনাস √4 মানে কি 2। তার মানে এই যে x এর ভ্যালু, এটা দুটো আসবে, এটা কি +2 আর -2। তার মানে আমাদের অপশন সি কারেক্ট। ঠিক আছে, এগুলো হবে না, এগুলো কিছুই হবে না, শুধু অপশন সি কারেক্ট। নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে, বলেছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় না, 7 নম্বর কোয়েশ্চনটা স্কিপ করে দিয়েছি, থালাফলের রিজন স্কিপ হয়ে গিয়েছিল। বলছে কি নিচের কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হবে? ঠিক আছে, কি, তো একটু প্রবলেমের জন্য এটা কেটে গিয়েছিল। নেক্সট দেখো 7 নম্বর কোয়েশ্চন বলছে নিচের কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণদ্বয়ের বীজদ্বয় সমান হবে? বলছে find the condition for which the quadratic equation ax² + bx + c = 0 has equal roots। ঠিক আছে, has equal roots। তো এটা একটা বেসিক কোয়েশ্চন। আমরা জানি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি ax² + bx + c = 0 হয়, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের বীজ দুটি বা রুটস দুটি কি হবে, ইকুয়াল কোন সময় হয়, যখন তার ডিসক্রিমিন্যান্ট দ্যাট ইজ b² - 4ac = 0 হয়, এবং যদি b² - 4ac এর ভ্যালু গ্রেটার দেন 0 হয়, দ্যাট ইজ পজিটিভ যদি হয়, তাহলে কি হয়, রুটসগুলো রিয়েল অ্যান্ড আনইকুয়াল হয়। আর এটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইকুয়াল হওয়ার কন্ডিশন, রিয়েল অ্যান্ড ইকুয়াল। তো এটাই দিয়েছে তোমাদের, বলছে কি শর্তে ইকুয়াল অ্যান্ড রিয়েল হবে, তাহলে এটা হচ্ছে b² - 4ac = 0। তারপর দেখো যে দ্বিঘাত সমীকরণ দ্বয়ের বীজ, যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 2 এবং -3, তার সমীকরণ কি? The quadratic polynomial whose roots are 2 and -3, what would be the quadratic polynomial? বা quadratic polynomialটা কি? What is the quadratic polynomial? তো আমরা জানি একটা quadratic polynomial যার রুটস দুটি আলফা বিটা যদি হয়, তাহলে সেই quadratic polynomialটা কি হয়, x² minus alpha plus beta, that is sum of the roots into x plus product of the roots হয়। এটা ইকুয়ালস টু 0 লিখে দিলেই কি চলে আসবে বলতো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে আসবে। তো আমাদের বলছে কোয়াড্রেটিক ইকুয়েশনটা কি বের করো। এবার আলফার ভ্যালু আমি নিতে পারি 2 এবং বিটার ভ্যালু নিতে পারি -3। তারপর এখানে বসাতে পারি x² minus 2 -3 into x plus 2 into -3 equals to 0।
দেখো এখানে প্লাস আছে, কিন্তু যেহেতু আমাদের এখানে মাইনাস আছে, তারপর কি হয়ে যাবে, এখানে প্লাস ইন্টু মাইনাস করে মাইনাস চলে আসবে। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স প্লাস ইন্টু মাইনাস মাইনাস 6 ইকুয়ালস টু 0। তারপর এক্স স্কোয়ার মাইনাস ইন্টু মাইনাস প্লাস, ঠিক আছে, 1 ইন্টু এক্স কি আসবে, এক্স মাইনাস 6 ইকুয়ালস টু 0। তোমাদের শুধু এই কন্ডিশনটা মনে রাখতে হবে যে একটা দ্বিঘাত সমীকরণের যদি বীজ দুটি দেওয়া থাকে, তাহলে দ্বিঘাত সমীকরণটা কিভাবে বের করতে পারি আমরা, সাম অফ দ্য রুটস। এই দেখো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস। এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস বীজ দুটির গুণফল। বাস এটা বসিয়ে আমাদের আনসার চলে গেল বি নাম্বার অপশন কারেক্ট। 9 নম্বর কোয়েশ্চনটা দেখো, 963 এই সমান্তর প্রগতির 11তম পদ কোনটি? 9,6,3 এই যে সমান্তর প্রগতি আছে তার 11তম পদটি কি? বলছে 11th টার্ম অফ দ্য এপি। 11th টার্ম অফ দ্য এপি ইজ হুইচ অফ দ্য ফলোইং। ঠিক আছে, এই এপির 11 নম্বর পদটা কি? 11th টার্ম অফ দ্য এপি হুজ ফার্স্ট টার্ম ইজ 9 এন্ড কমন ডিফারেন্স হোয়াট? এখানে ফার্স্ট টার্ম দিয়েছে 9, কমন ডিফারেন্স ওটা কিভাবে বের করব? সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করলেই হয়ে যাবে, -3 চলে আসবে। এবার বলছে যে 11th টার্ম মানে এ 11 কত বের করব। তো এ 11 কিভাবে বের করব আমরা? এ এন এর ফর্মুলা অ্যাপ্লাই করে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এ এন মানে 11, এ 11 ইকুয়ালস টু কি আসবে বলতো? এ বলতে 9 প্লাস 11 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে -3। এক্সামে আমাকে ভুল করে কি ওই যে মাইনাস নাম্বারগুলোকে ব্র্যাকেটে দেয় না, তারপর আনসার ভুল চলে আসে। 9 প্লাস 11 মাইনাস 1 হচ্ছে 10 ইন্টু -3, তারপর 9 মাইনাস প্লাস ইন্টু মাইনাস মাইনাস 10 ইন্টু 3 30, 30 মাইনাস 9 হচ্ছে -21। তারপর অপশন বি কারেক্ট। দেখো ম্যাক্সিমাম টাইমে কি আসে, বি এবং সি অপশন কারেক্ট আসে। ঠিক আছে, অনেকে কি করে এই টেকনিক অ্যাপ্লাই করে দাগিয়ে দিয়ে আসে, অনেক সময় মার্ক পেয়ে যায়, অনেক সময় মার্কস পায় না। আমি তোমাদের কোনো ট্রিক্স শিখাইনি এখানে। পরীক্ষাতে বলবে না যে স্যার বলেছিল বি এবং সি অপশনটা কারেক্ট আসে, আর দাগিয়ে দিয়ে আসি। কোয়েকশন করে তুমি আনসার দাগাবে। ঠিক আছে, তো নেক্সট কোয়েকশন দেখো, বলছে কি সংখ্যা তিনটি P5 P17 সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে থাকলে P এর মান কত হবে? ইফ 5, P, 17 ইজ ইন এপি দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ P। ঠিক আছে, যদি এই সংখ্যা তিনটি সমান্তর প্রগতিতে থাকে, দ্যাট ইজ ইফ দ্য নাম্বারস আর ইন এপি দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ P। আমরা জানি যদি এ বি সি সমান্তর প্রগতিতে থাকে, তাহলে কি আসে বলতো? বি ইকুয়ালস টু এ প্লাস সি বাই 2, অথবা 2b ইকুয়ালস টু আমরা লিখতে পারি এ প্লাস সি, অথবা লিখতে পারি বি মাইনাস এ ইকুয়ালস টু সি মাইনাস বি। অনেকগুলো কন্ডিশন তুমি লিখতে পারো, এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, যে কোনোটা এখানে অ্যাপ্লাই করে আমরা আনসার বের করতে পারবো। তো এখানে বি দিয়েছে কি, এখানে 5 দিয়েছে, পি দিয়েছে, 17 দিয়েছে। আমাদের বলছে বির ভ্যালু বের করার জন্য, তাই মানে মাঝেরটার ভ্যালু বের করার জন্য, তাই আমরা এটা অ্যাপ্লাই করে বের করতে পারবো ডাইরেক্ট। তাহলে পি ইকুয়ালস টু কি আসবে বলো তো? 5 প্লাস 17 বাই 2 এ প্লাস সি বাই 2 ইকুয়ালস টু মাঝেরটা বি। তার মানে 5 প্লাস 17 কি আসে বলো তো? 5 প্লাস 17 আসে 22 বাই 2 মানে 11 চলে আসবে। আনসার কি আসবে বলো তো? 11 চলে আসবে। তো 11 কোথায় আছে? অপশন সি। ঠিক আছে, অপশন সি কারেক্ট। তো বলছিলাম না বি সি এর মধ্যে থাকে, তাহলে অপশন সি কারেক্ট। নাও নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, একটি সমান্তর প্রগতির n তম পদ যদি 3 প্লাস 4n হয়, সাধারণ অন্তর কি হবে? একটা সমান্তর প্রগতির n তম পদ মানে কি, an দেওয়া আছে, জেনারেল টার্মটা দেওয়া আছে কি 3 প্লাস 4n। ইফ দ্য nth টার্ম অফ an AP is 3 plus 4n, then find its common difference. If the nth term of an AP is 3 plus 4n, then find its common difference. তার মানে কি আমাদের nth টার্মটা দেওয়া আছে, জেনারেল টার্ম হিসাবে দেওয়া আছে, আমাদের কমন ডিফারেন্স বের করতে হবে। তো আমরা কি করতে পারি, এখান থেকে দুটো টার্ম বের করতে পারি, a1 বের করতে পারি, a2 বের করতে পারি। a1 কিভাবে বের করব? n এর জায়গাতে 1 বসিয়ে, তারপর আমাদের আনসারটা ইজি হয়ে যাবে। তারপর কি হবে বলো, 3 প্লাস 4 মানে 7, আর এখানে n এর জায়গাতে 2 বসালে 3 প্লাস 4 ইন্টু 2 ইকুয়ালস টু কি আসবে 8 প্লাস 3 11। এবার আমাদের কমন ডিফারেন্স বের করার জন্য বলছে, তাহলে a2 মাইনাস a1 বের করতে পারি।
কি আসবে 11 মাইনাস 7 ইকুয়ালস টু 3, ঠিক আছে? না 3 কেন আসবে, 4 4 4, ঠিক আছে 4 চলে আসবে। তুমি চাইলে এটাকে এভাবে করতে পারো, এ এন দেওয়া আছে, তুমি এ এন প্লাস ওয়ানও বের করতে পারো। এ এন প্লাস ওয়ান কীভাবে বেরোবো বলো তো, 3 প্লাস 4 ইন্টু এন এর জায়গাতে 4n প্লাস ওয়ান আসবে। এখান থেকে তুমি বের করতে পারো 3 প্লাস 4n প্লাস 4। এবার বলো তো 3 প্লাস 4n কি, 3 প্লাস 4n হচ্ছে 3 প্লাস 4n হচ্ছে আমাদের এ এন প্লাস 4, মানে এ এন প্লাস ওয়ান ইকুয়ালস টু কি আসে বলো তো, এ এন প্লাস 4 আসে। তার মানে এ এন প্লাস ওয়ান মাইনাস এ এন ইকুয়ালস টু কি আসবে, 4 চলে আসবে। তার মানে কমন ডিফারেন্স কি 4 চলে আসবে, কারণ এটার আগের টার্ম থেকে এটাকে বিয়োগ করলে কি আসবে বলো তো, মানে এটার আগের টার্ম না, এটা অ্যাকচুয়ালি পরের টার্ম এ এন, তারপর এ এন প্লাস ওয়ান আসবে। এবার এই টার্ম থেকে যদি এই টার্মকে মাইনাস করি, এই টার্ম থেকে যদি এই টার্মকে মাইনাস করি তাহলে 4 আসে, তার মানে কি কমন ডিফারেন্স 4। আমাদের আনসার কি সি। এভাবে বের করতে পারো, তুমি দুটো টার্ম বের করে নিলে, A1 A2 বের করে নিলে তারপর অঙ্কটা করতে পারো, ইজি হবে। এবার নেক্সট কোয়েশন দেখি কি আছে, ঠিক আছে? তাহলে আমরা 11টা এখানে সলভ করে নিয়েছি। এবার 12 13 14 15 যতগুলো করা যায় সলভ করা আমরা করব। আশা করি দেখতে পাচ্ছ তোমরা আমাদের এখানে নেটওয়ার্কের প্রচুর ইস্যু থাকার কারণে বোর্ড সবকিছু স্লো হয়ে গিয়েছে, ঠিক আছে? তো 12 নম্বর কোয়েশ্চেনটা কি বলছে, tan 6 2 সমান্তর প্রগতির প্রথম 12টি পদের সমষ্টি কত? Sum of first 12 terms of the AP whose first term is 10, second term is 6 and third term is 2. তো আমাদের সামের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। আমরা জানি যে একটা সমান্তর প্রগতি বা একটা এপির যদি ফার্স্ট টার্ম এ হয়, কমন ডিফারেন্স ডি হয়, তাহলে তার এনটি পদের যোগফল বা সাম অফ এন টার্ম এস এন ইকুয়ালস টু কি আসে, এন বাই 2 ইন্টু 2a প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি আসে। তো এখানে সমান্তর প্রগতির ফার্স্ট টার্ম কি, ফার্স্ট টার্ম এ ইকুয়ালস টু 10, কমন ডিফারেন্স ডি কিভাবে বের করব, সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম দ্যাট ইজ মাইনাস 4। তারপর এন এর ভ্যালু কি, মানে কতগুলো পদ আমাদের যোগ করতে হবে, এখানে বলছে 12টি পদ যোগ করো, তার মানে 12 হবে এন এর ভ্যালু। এবার আমরা বের করব কি S12, S12 কি আসবে, n বাই 2 মানে 12 বাই 2 ইন্টু 2 ইন্টু ফার্স্ট টার্ম হচ্ছে 10 প্লাস n মাইনাস 1 মানে 12 মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে মাইনাস 4, ঠিক আছে? এবার এটা দিয়ে ক্যান্সেল করে দাও, 6 চলে আসবে। তাহলে 6 ইন্টু 2 ইন্টু 10 20 প্লাস 12 minus 1 11 into minus 4, 6 into 20 plus into minus minus 4 11 the 44। এবার 6 into এটা থেকে মাইনাস করলে মাইনাস 24 চলে আসবে। এবার 6 দিয়ে যদি 24 কে ইনটু করি তাহলে কি আসবে বলো তো, 2 6 to the 12, 12 আর 2 যদি অ্যাড করি তাহলে, আরে এটা 12 এর স্কয়ার না 144 আসবে, তো মাইনাস 144, মাইনাস 144। হ্যাঁ, অপশনের সাথে মিলছে না কেন? তো কি ভুল করলাম না, কোয়েশ্চেনের অপশনেই তার ওরা ভুল দিয়েছে। 10 6, 6 যদি মাইনাস হয়ে মাইনাস 4ই তো আসবে। তারপর 12 বাই 2 6, 2a প্লাস n মাইনাস 1 চুটি 20 প্লাস n মাইনাস 1 মানে 12 মাইনাস 1 হচ্ছে 11 ইন্টু ডি মাইনাস 44। তাহলে মাইনাস করলে 20 মাইনাস হবে মাইনাস 24 আসবে না, ওদের অপশনের সাথে মিলছে না, মাইনাস 144 হবে এটার আনসার, ঠিক আছে? এখানে অপশন নেই, এখানে অপশন নেই, এখানে অপশনগুলো ভুল দিয়েছে, মাইনাস 144 আসবে আনসার, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চন দেখো, বলছে কি যে a1x প্লাস b1y প্লাস, মানে এই যে অপশনটা, এই যে কোয়েশনটার অপশনটা বোধহয় ঠিক নেই, ঠিক আছে? কারণ আমাদের সাথে তো মিলেনি। এখানে এর ভ্যালু কি, এর ভ্যালু দিয়েছে 10, ডির ভ্যালু চলে এসেছিল আমাদের কি 6 মাইনাস 10 মানে মাইনাস 4, আর এন এর ভ্যালু হচ্ছে 12। আমাদের বলছে S12 কি, S12 হচ্ছে 12 বাই 2 ইন্টু 2 ইন্টু a
প্লাস n-1 মানে 12 - 1 হচ্ছে 11 ইন্টু ডি হচ্ছে -4। ঠিক আছে, এটা ক্যান্সেল করে 6 চলে আসবে এখানে, তাহলে 6 ইন্টু 2 ইন্টু 10 মানে 20 প্লাস না মাইনাস আসবে -4 11 44। এবার 26 ইন্টু 20 যদি 44 থেকে মাইনাস করে দিই তাহলে থাকবে -24 থাকবে। এবার 4 6 যা 4 মানে অপশনের পরে 4 থাকতে হবে, ইউনিট ডিজিটে 4 থাকতে হবে, এখানে তো 4 নেই, 4 তো নেই, তার মানে এই অপশনগুলো ভুল। ঠিক আছে, অপশনগুলো ভুল, এখানে 144 আসবে, -144, ই অপশন নিয়ে নাও, -144 আনসার। ঠিক আছে, এটাই কারেক্ট, এগুলো ভুল। এবার 30 নম্বর কোয়েশ্চনটা দেখো, বলছে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 এবং a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 রৈখিক সমীকরণ যুগলের অসংখ্য সমাধান থাকবে যদি, বলছে দ্য লিনিয়ার পেয়ার, ঠিক আছে, লিনিয়ার পেয়ার হ্যাজ ইনফাইনাইটলি মেনি সলিউশনস ইফ, ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকার কন্ডিশনটা কি হয় বলো তো, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2 হয়। তাহলে অপশন কোনটা কারেক্ট আসবে বলো তো, এগুলো কি, এটা নট ইকুয়ালস টু ছিল, এখানে নট ইকুয়ালস টু ছিল, এখানে নট ইকুয়ালস টু ছিল, তার মানে এই অপশনটা কারেক্ট, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2। ঠিক আছে, এবার কি বলো তো 14 নম্বর কোয়েশ্চন, কে এর কোন মানের জন্য 4x ky ইকুয়ালস টু 3 এবং 3x 2y ইকুয়ালস টু 6 রৈখিক সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। ফর হোয়াট ভ্যালু অফ k বা ফর হুইচ ভ্যালু অফ k দ্য লিনিয়ার পেয়ার হ্যাজ নো সলিউশন। নো সলিউশন থাকার কন্ডিশনটা কি বলতো, a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 বাট নট ইকুয়ালস টু c1 বাই c2। ঠিক আছে, কোনো সলিউশন না থাকার শর্ত হচ্ছে এটা। তো যেহেতু বলছে স্কেয়ার কোন ভ্যালুর জন্য কোনো সলিউশন থাকবে না, তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে a1 এবং a2 কম্পেয়ার করে বের করতে পারি। এটাকে ফার্স্ট ইকুয়েশন a1x প্লাস b1y ইকুয়ালস টু c1, a2x প্লাস b2y ইকুয়ালস টু c2 এর সাথে কম্পেয়ার করি, এখানে বসাতে পারি। বলো তো a1 কত হবে, a1 হবে 4, a2 হবে 3 ইকুয়ালস টু b1 হচ্ছে -k, b2 হচ্ছে 2 ইজ নট ইকুয়ালস টু 3/6। এবার আমাদের কে এর ভ্যালুর প্রয়োজন, তাহলে আমরা এই প্রথম দুটো ইকুয়ালিটিকে নিয়ে নেব, 4/3 ইকুয়ালস টু -k/2। এবার 4 ক্রস মাল্টিপ্লাই করব, 3 ইন্টু -k হবে -3k, 4 ইন্টু 2 8। ঠিক আছে, k ইকুয়ালস টু কি আসবে বলো তো, -8/3। কি আসবে বলো তো, -8/3, অপশনটি কারেক্ট। ঠিক আছে, -8/3। 15 নম্বর কোয়েশ্চন বলো কি, 3x 4y ইকুয়ালস টু 7 এবং 4x প্লাস 5y ইকুয়ালস টু 8 রৈখিক সমীকরণ যুগলের অসংখ্য সমাধান আছে। দ্যাট ইজ, এই যে দুটো লিনিয়ার ইকুয়েশন দিয়েছে, লিনিয়ার পেয়ার অফ ইকুয়েশন দিয়েছে, তাদের রুটস বা সলিউশন গুলো মানে সলিউশন কতগুলো আছে, হাউ মেনি সলিউশনস ডাজ দিস লিনিয়ার পেয়ার অফ ইকুয়েশনস হ্যাভ। ঠিক আছে, তো এটা চেক করব কিভাবে, আমরা তার কোএফিসিয়েন্ট গুলোকে ডিভাইড করে, ঠিক আছে, কোএফিসিয়েন্ট গুলোর রেশিও বের করে। আমরা এখান থেকে a1 বাই a2 এর ভ্যালু বের করি, a1 বাই a2, a1 বাই a2 কি আসবে বলো তো 3/4, b1 বাই b2 যদি বের করি তাহলে কি আসবে, b1 বাই b2 -4/5। এবার দেখো এখান থেকে স্পষ্টতই আমরা বুঝতে পারছি যে a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2, কারণ এখানে প্লাস, এটা মাইনাস, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তো এটা পসিবলই না, কখনোই ইকুয়াল হবে না। আর আমরা জানি যখন এভাবে হয় যে a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2, তখন কি হয়, ইউনিক সলিউশন থাকে, লিনিয়ার পেয়ারের কি থাকে, ইউনিক সলিউশন থাকে। তার মানে কি, এই যে ইকুয়েশনটা আছে এর ক্ষেত্রে কি আসবে, একটি মাত্র সমাধান থাকবে, ইউনিক সলিউশন থাকবে। ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবে, এটা ভুল। ইউনিক সলিউশন থাকবে, এটা কারেক্ট। নো সলিউশন, এটাও ভুল। আর দুটি সমাধান আছে, এটাও ভুল। ঠিক আছে, ইউনিক সলিউশন থাকবে যদি a1 বাই a2 ইজ নট ইকুয়ালস টু b1 বাই b2 হয়। 15টা কোয়েশ্চন আমরা সলভ করে নিয়েছি এখন অবধি। দেখা যাক আর কতগুলো কোয়েশ্চন সলভ করা যায় টাইমের মধ্যে। 60 নম্বর কোয়েশ্চন কি বলো তো, 60 নম্বর কোয়েশ্চন বলছে যে 9x প্লাস 3y প্লাস 12 ইকুয়ালস টু 0 এবং 18x প্লাস 6y প্লাস 26 ইকুয়ালস টু 0 রৈখিক সমীকরণ যুগলের কি, মানে ওই সেম কোয়েশ্চনই,
এখানেও তুমি কি করবে, এই রেশিওগুলো বের করবে a1/a2। তাহলে a1/a2 যদি আমরা বের করতে যাই, 9/18 এটাকে 1 দিয়ে ডিভাইড করা যাবে, এটা 2 দিয়ে ডিভাইড করা যাবে, মানে 9 1 যা 9, 9 2 যা 18, মানে 1/2 আসবে। b1/b2 বের করো। b1 কি, b1 হচ্ছে 3, b2 হচ্ছে 6, এটাকে ডিভাইড করলে 2 চলে আসবে, 1/2। a1/a2 ইকুয়ালস টু b1/b2 এসেছে। এবার আমরা c1/c2 বের করব। c1 হচ্ছে 12, c2 হচ্ছে 26, 2 দিয়ে ডিভাইড করলে এখানে 6 চলে আসবে, 2 দিয়ে ডিভাইড করলে এখানে 13 চলে আসবে, 6/13। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম যে a1/a2 ইকুয়ালস টু b1/b2 বাট নট ইকুয়ালস টু c1/c2। আর আমরা জানি যদি এই কন্ডিশনটা ট্রু হয়ে যায়, a1/a2 ইকুয়ালস টু b1/b2 বাট নট ইকুয়ালস টু c1/c2 যদি হয়, তাহলে নো সলিউশন থাকে, মানে পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনের কোনো সলিউশন থাকে না। ঠিক আছে, দেয়ার ইজ নো সলিউশন অফ দিস টু লিনিয়ার ইকুয়েশনস। তার মানে ইউনিক সলিউশন আছে কথাটা ভুল, ঠিক দুটি সমাধান আছে কথাটাও ভুল, অসংখ্য সমাধান আছে কথাটাও ভুল, কোনো সমাধান নেই কথাটা কারেক্ট, নো সলিউশনস। নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়? পরের কোয়েশ্চনটা দেখো, নিচের কোনটি দ্বিঘাত সমীকরণ নয়? এটা দ্বিঘাত সমীকরণ, কারণ x স্কয়ার প্লাস 3x মাইনাস 5 এটা দেখতে ax স্কয়ার প্লাস bx প্লাস c এর মতো লাগছে। এই কোয়েশ্চনটাও দেখো দ্বিঘাত সমীকরণ, কারণ কি এখানে x কিউব আছে, এখানেও x কিউব আছে, বাট এখানে 2x কিউব, এখানেও 2x কিউব ক্যান্সেল হয়ে যাবে, থাকবে 5x স্কয়ার প্লাস 3x মাইনাস 3x, 5x স্কয়ার ইকুয়ালস টু কি থাকবে এখানে, 5x স্কয়ার মাইনাস 3x ইকুয়ালস টু 0। এটা দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, কারণ এটা ax স্কয়ার প্লাস bx প্লাস c এই ফর্মে আছে। শুধুমাত্র এখানে সবগুলোই তো দ্বিঘাত সমীকরণ, সবগুলোই দ্বিঘাত সমীকরণ, তো এখানে ইকুয়েশনটাও ভুল আছে। ঠিক আছে, এটাও ভুল, সবগুলো দ্বিঘাত সমীকরণ এখানে। নেক্সট কোয়েশ্চেন, 100x স্কয়ার মাইনাস 20x প্লাস 1 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি কি? ঠিক আছে, এটা মিডল টার্ম ফ্যাক্টরাইজ করে বের করতে পারবো আমরা। 100x স্কয়ার মাইনাস 20x প্লাস 1 ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণটাকে মিডল টার্ম করে নিই আমরা। 100x স্কয়ার মাইনাস কি লিখতে পারি বলতো, 10x মাইনাস 10x প্লাস 1 ইকুয়ালস টু 0। কারণ 100 ইন্টু 1 কি আসবে, 100 আসবে, 10 ইন্টু 10 100, আর 10 মাইনাস 10 মাইনাস 10 মাইনাস 20। ঠিক আছে, এখান থেকে আমি যদি 10x কমন নিয়ে নিই, থাকবে কি এখানে 10x মাইনাস 1, এখান থেকে মাইনাস 1 কমন নিয়ে নিলে 10x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাবো 10x মাইনাস 1 ইন্টু 10x মাইনাস 1 ইকুয়ালস টু 0। তার মানে আইদার 10x minus 1 equals to 0 or 10x minus 1 equals to 0, that is x equals to 1/10। তার মানে x equals to 1/10। এখান থেকেও দেখো, এটা থেকে যদি x equals to 1/10 পাও, তাহলে এখান থেকে x equals to 1/10 পাবে, কারণ দুটো সেম। তার মানে আমাদের অপশন সি কারেক্ট। ঠিক আছে, যদি x equals to 2 দ্বিঘাত সমীকরণ এত এর একটি বীজ হয়, তবে p এর মান কত? if x equals to 2 is a solution of this quadratic equation, then what is the value of p? যদি x equals to 2 দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস px প্লাস 4 equals to 0 এর একটি বীজ হয়, if x equals to 2 is a solution of the quadratic equation this, then what is the value of p? খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ঠিক আছে, এই টাইপের কোয়েশ্চেন আসে বেসিক এবং সেটা দুজনের জন্যই। কি বলতো, তো যেহেতু এটা সলিউশন দিয়ে দিয়েছে, তার মানে কি করতে পারি আমি, x এর জায়গাতে, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের x এর জায়গাতে আমি কি বসাতে পারি, 2 বসাতে পারি। বসালে কি হবে, ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তার মানে 2 স্কয়ার প্লাস p ইনটু 2 প্লাস 4 ইকুয়ালস টু 0 যদি বসাই, তাহলে 4 প্লাস 2p প্লাস 4 ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি 4 প্লাস 4 8 প্লাস 2p ইকুয়ালস টু 0। এখান থেকে তুমি p এর ভ্যালু বের করার জন্য কি করবে বলো তো, 2p ইকুয়ালস টু -8 লিখবে, তারপর p ইকুয়ালস টু -8/2, দ্যাট ইজ -4 চলে আসবে আনসার। ঠিক আছে, -4 চলে আসবে আনসার। এবার নেক্সট কোয়েশ্চন দেখো কি বলছে, বলছে যে যদি x স্কয়ার প্লাস px প্লাস q ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 প্লাস √3 হয়, তাহলে p এবং q এর মান কি? How this could be possible? সমীকরণের বীজদ্বয়ের, সমীকরণের একটি বীজ 2 প্লাস √3, এটা কি আদতে পসিবল? এখানে থেকে তো দুটোই আননোন থাকছে আর একটা নোন দিয়ে দিয়েছে, এটা তো হবে না, এই কোয়েশ্চনটা পসিবল না। ঠিক আছে, এভাবে পসিবল হবে না আই থিঙ্ক।
ঠিক আছে, তোমরা করতে পারবে না এটা, কারণ এখানে দুটো আননোন আছে। আর যদি বলতো সাম অফ দিস পি এন্ড কিউ তাহলে ঠিক আছে, বা অন্য কিছু এটা যদি বলতো। যদি আমি দ্বিঘাত সমীকরণ এক্স এর জায়গাতে আমি 2 + √3 বসাইও, তাও দুটো আননোন থেকে যাবে, দুটো আননোনের একটা লিনিয়ার ইকুয়েশন হবে। দুটো আননোনকে সলভ করতে হলে দুটো আমাদের ইকুয়েশনের প্রয়োজন, এখানে দুটো ইকুয়েশন বানাতে পারবো না, তাই ইকুয়েশনটা সলভ করা আদতে পসিবল না। ঠিক আছে, তো নেক্সট কোয়েশন দেখি কি কি কোয়েশন বানিয়ে দেয়। অনেকগুলো কোয়েশনের অপশনই ঠিক নাই। প্রদত্ত চিত্রে অকেন্দ্রীয় বৃত্তের স্পর্শক PA = 3 সেন্টিমিটার, দেন PB = what? বলছে যে এই যে চিত্রটা দেখছো তুমি, if the length of the tangent is 3s সেন্টিমিটার, P এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার। ঠিক আছে, P এর ভ্যালু হচ্ছে 3 সেন্টিমিটার, মানে এই যে ট্যানজেন্টটা আছে তার লেন্থ হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে PB এর লেন্থ কত হবে? এটাও 3 সেন্টিমিটার হবে, কারণ আমরা জানি এক্সটার্নাল পয়েন্ট থেকে যদি দুটো আমি ট্যানজেন্ট ড্র করি তাদের লেন্থ কি হয়? ইকুয়াল আসে। The length of two tangents from same external point on same circle is always equal. একটি বহিস্থ বিন্দু থেকে একটি বৃত্তের উপর অঙ্কিত দুটি স্পর্শকের দৈর্ঘ্য কি হয়? সমান হয়। তো এই অনুসারে এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এটাও কি হবে? 3 সেন্টিমিটারই হবে। অপশন এ কারেক্ট। 22, 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য 4 সেমি হলে OP এর দৈর্ঘ্য কি? এই যে কোয়েশ্চেন দিয়েছে, বলছে যে if the radius of a circle is 3 সেন্টিমিটার and the length of the tangent is 4 সেন্টিমিটার, then find the value of OP from the picture. ঠিক আছে, এই পিকচার থেকে আমাদের OP এর লেন্থ বের করতে হবে। এটা 3 দিয়েছে, এটা 4 দিয়েছে। এবার আমরা জানি কি, এই যে রেডিয়াস আর এই যে স্পর্শক আছে, দ্যাট ইজ ব্যাসার্ধ এবং স্পর্শক কি হয়? পরস্পর লম্ব হয়, তার মানে এই অ্যাঙ্গেলটা 90। ব্যাসার্ধ দ্যাট ইজ রেডিয়াস এন্ড ট্যানজেন্ট ইজ পারপেন্ডিকুলার অন দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট। ঠিক আছে, তার মানে এইটা 90 ডিগ্রি। যদি এটা 90 ডিগ্রি হয় তাহলে এটা কি হবে? আমাদের এই সাইডটা হয়ে যাবে হাইপোটেনাস। তো এটা যদি হাইপোটেনাস হয় তাহলে এখানে যে কোনো একটা বেস হবে, একটা হাইট হবে। তাহলে হাইট এবং বেস দেওয়া আছে, আমাদের হাইপোটেনাস বের করার জন্য বলছে। তাহলে এটা কি হবে? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার। কেন? বেজ স্কয়ার প্লাস হাইট স্কয়ার। বেজ হচ্ছে 3, তার স্কয়ার 9, 4 হচ্ছে 16 এর তার 25, 25 এর স্কয়ার রুট করলে চলে আসবে কি বলো তো? 25 এর স্কয়ার রুট করলে চলে আসবে 5। তার মানে आंसर কি? সিটা কারেক্ট। ঠিক আছে, এটা পাইথাগোরাসের থিওরেমের বেসিক অ্যাপ্লিকেশন। নেক্সট কোশ্চেনগুলো দেখো। ঠিক আছে, 22 অবধি আমরা সলভ করেছি, এবার 23 কি বলছে? প্রদত্ত চিত্রে অকেন্দ্রীয় বৃত্তে PA এবং PB স্পর্শক, যদি অ্যাঙ্গেল, এটা অ্যাঙ্গেল হবে। ঠিক আছে, এটা কি আসবে বলো তো? অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যদি অ্যাঙ্গেল APB = 30 হয় তাহলে অ্যাঙ্গেল OPB কি হবে? তো if a circle with center O has two tangents PA and PB such that angle APB = 30 degree and angle OAB then angle OAB = what? অ্যাঙ্গেল APB বলেছে কি 30 ডিগ্রি, আমাদের বের করতে হবে অ্যাঙ্গেল OAB। OAB, ঠিক আছে, এটা কি? মনে রাখবে এটা একটা কোয়েশ্চেন আছে তোমাদের বইয়ের, এটা করে করতে পারবে অথবা তুমি সিম্পলি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তোমাদের একটা এক্সাম্পলের কোয়েশ্চেন আছে, এখানে যে অ্যাঙ্গেল হয় না তার ঠিক হাফ এখানে আসে। এটা যদি 30 হয় তাহলে এখানে 15 আসবে। ঠিক আছে, এখানে যত হবে তার অর্ধেক ঠিক এখানে থাকবে, তার মানে এখানে অপশনটা কি হবে? এটা কারেক্ট, সি কারেক্ট। এটা জাস্ট একটা কোয়েশ্চেনেরই অ্যাপ্লিকেশন। বলছে কি, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কি? বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা হচ্ছে 2টি। ঠিক আছে, 2টি। দ্য নাম্বার অফ tangents from an external point on circle is always 2। ঠিক আছে, দুটি স্পর্শক তুমি অঙ্কন করতে পারবে। দুটি বৃত্তের পরস্পর বহিস্থভাবে স্পর্শক হলে বৃত্ত দুটিতে সাধারণ স্পর্শকের সংখ্যা কি হবে? বলছে কি, if two circles touch each other externally then how many common tangents will be there? তাহলে দুটি সার্কেল যদি এইভাবে টাচ করে তাহলে তার কমন স্পর্শক কি এভাবে ড্র করতে পারবে? একটা, তার মানে একটা হবে, আর তো নেই। নিচের কোনটি ত্রিভুজের সদৃশতার সূত্র নয়? which of the following is not the rule
for congruency of two not congruency, for similarity of two triangles, which of the following is not the rule for বারবার congruency বলছি, for similarity of two triangles? অ্যাঙ্গেল এটা সিমিলারিটির একটা সূত্র, সাইড সাইডটাও সিমিলারিটির সূত্র, সাইডের রেশিও যদি তুমি ইকুয়াল দেখাতে পারো তারপরেও হয়, কিন্তু সাইড অ্যাঙ্গেল এটা হয় না। ঠিক আছে, তাহলে এটা নয়। বলছে প্রদত্ত যে ট্রায়াঙ্গেল হবে এগুলো, ঠিক আছে, এগুলো ট্রায়াঙ্গেল হবে, ট্রায়াঙ্গেল এবিসি, ট্রায়াঙ্গেল DF are similar and angle A equals to 45 degree and angle E equals to 35 degree, then what will be angle B? বলছে কি triangle ABC, ঠিক আছে, ABC is similar to triangle DEF, DEF, আর অ্যাঙ্গেল এ বলেছে 45 ডিগ্রি। যদি অ্যাঙ্গেল এ 45 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল ডি কি আসবে বলো তো? 45 ডিগ্রি। অ্যাঙ্গেল ই বলেছে 35 ডিগ্রি, অ্যাঙ্গেল এ যদি 35 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বি কি আসবে বলো তো? 35 ডিগ্রি। এবার কারণ এর সাথে ডি করসপন্ডে আছে, বির সাথে ই করসপন্ডে আছে, তাহলে আমাদের বলছে অ্যাঙ্গেল ভির ভ্যালু কি? অ্যাঙ্গেল ভির ভ্যালু হচ্ছে 35 ডিগ্রি। অ্যাঙ্গেল সির সাথে অ্যাঙ্গেল এফ করসপন্ডে আছে, ঠিক আছে, তাহলে তুমি সির ভ্যালু বের করে এফ এর ভ্যালু ইকুয়াল করতে পারো যদি কোয়েশন এভাবে বলে দেয়, ঠিক আছে, তো করসপন্ডিং এর রুল অ্যাপ্লাই করে এর সাথে ডি ইকুয়াল, তার মানে এ এর পজিশনে যত ডিগ্রি হবে ডি এর পজিশন সেম হবে, ইর সাথে এফ করসপন্ডে আছে তার মানে ই যত হবে বিও সেম থাকবে। এবার বলছে ই যদি 35 ডিগ্রি হয় তাহলে বি কত আসবে? ই 35, তাহলে বিও 35 আসবে। বলছে 2 sin a equals to 1 হলে a এর মান কত? 28 নম্বর কোয়েশ্চনটা ট্রিগোনোমেট্রি থেকে দিয়েছে, বলছে 2 sin a equals to 1 হলে a এর মান কত? আমরা এখান থেকে sin a এর ভ্যালু বের করে দিই, sin a equals to লিখতে পারবো 1/2। এবার বলতো সাইন কত ডিগ্রির ভ্যালু হাফ আসে? সাইন 30 ডিগ্রির ভ্যালু হাফ আসে, তার মানে a equals to কি আসবে বলতো? 30 ডিগ্রি, এর ভ্যালু 30 ডিগ্রি। 29 দেখো, যদি sin থিটা ইকুয়ালস টু cos থিটা হয় তবে থিটার মান কত? এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, ঠিক আছে, খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চন, অনেক সময় আসে পরীক্ষাতে। 29 নম্বর কোয়েশ্চন, যদি sin থিটা ইকুয়ালস টু cos থিটা হয়, দেখো sin থিটা ইকুয়ালস টু কি দিয়েছে? cos থিটা দিয়েছে, sin থিটা ইকুয়ালস টু cos থিটা দিয়েছে, বলতে থিটার ভ্যালু কি আসে? এটা একমাত্র পসিবল কোন কেসে জানো? থিটার ভ্যালু যখন 45 ডিগ্রি আসে তখনই পসিবল। অথবা তুমি এভাবে করতে পারো, বোথ সাইডে তুমি cos থিটা দিয়ে ডিভাইড করে নিতে পারো, sin থিটা বাই cos থিটা, এখানেও কি আসবে বলো তো? cos থিটা বাই cos থিটা, আমরা বোথ সাইডে কি করেছি? cos থিটা দিয়ে ডিভাইড করেছি। এবার sin থিটা বাই cos থিটা কি আসে? tan থিটা আসে। cos থিটা বাই cos থিটা কি 1। এবার বলো তো 1 কে আমরা কি লিখতে পারি? tan 45 ডিগ্রি লিখতে পারি, তার মানে থিটার ভ্যালু কি আসবে বলো তো? 45 ডিগ্রি। বাট তোমরা এভাবে মনে রাখতে পারো যে sin থিটা ইকুয়ালস টু cos থিটা অনলি পসিবল when থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি, অথবা এভাবে করেও তুমি বের করতে পারো। 30 নম্বর কোয়েশ্চনটা বলছে 3 cot a equals to 4 হয় তবে cos স্কয়ার a minus sin স্কয়ার এর মান কত? কি বলেছে? 3 cot a equals to 4, 3 cot a equals to 4 হলে sin স্কয়ার a minus cos স্কয়ার এর ভ্যালু কত? এখান থেকে cot a এর ভ্যালু আমরা বের করে নিই, cot a equals to কি আসবে বলো তো? 4/3। এবার একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ভেবে নাও, যার ক্ষেত্রে এই দেখো cot মানে কি? cot মানে হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস যদি আমি 4 কে ধরে নেই, কারণ এটা তো রেশিও, 4 কে ধরে নিলাম, আর পারপেন্ডিকুলারকে যদি আমি 3 কে ধরে নেই, আমাদের কি বের করতে হবে? cos স্কয়ার a minus sin স্কয়ার a, তার মানে cos a আর sin a এর ভ্যালু বের করতে হবে। তার জন্য আমাদের হাইপোটেনাসের প্রয়োজন। তাহলে হাইপোটেনাস কি আসবে বলো তো? √of 3k স্কয়ার প্লাস 4k স্কয়ার। এখান থেকে যদি হিসাব করো তাহলে 5k চলে আসবে। এবার আমরা cos স্কয়ার a minus sin স্কয়ার a এর ভ্যালু বের করি। cos মানে কি? cos মানে হচ্ছে বেস বাই হাইপোটেনাস, মানে 4k বাই 5k, তার স্কোয়ার, কারণ এখানে স্কোয়ার দিয়েছে, মাইনাস সাইন মানে কি? পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে, কে কে ক্যান্সেল, থাকবে কি 4 স্কোয়ার, কে আর কে ক্যান্সেল, তবে 4 স্কোয়ার 16, 5 স্কোয়ার 25, মাইনাস 3 স্কোয়ার হচ্ছে 9, 5 স্কোয়ার 25, তারপর 16 মাইনাস 9 বাই 25 হবে, কারণ এলসিএম 25 যাবে। এবার 16 মাইনাস 9 কি আসে? 16 মাইনাস 9 চলে আসে 7/25, 7/25, অপশন বি কারেক্ট।
সাইন স্কোয়ার 60 প্লাস কস স্কোয়ার 30 মান কি হবে? এবার তার জন্য তোমার জানতে হবে সাইন 60 ডিগ্রি ভ্যালু কি হয়। সাইন 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে সাইন স্কোয়ার 60, তো সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2 তার স্কোয়ার, প্লাস কস স্কোয়ার 60 ভ্যালু সেম √3/2 তার স্কোয়ার। তার মানে দুটো আছে কি √3/2 তার স্কোয়ার, √3/2 তার স্কোয়ার, √3/2 স্কোয়ার প্লাস √3/2 স্কোয়ার মানে কি দুটো √3 স্কোয়ার। এবার 2 ইন্টু √3 স্কোয়ার কি 3, 2 স্কোয়ার হচ্ছে 4, এটা দিয়ে ক্যান্সেল করে চলে আসবে 2, তারপরে 3/2 হবে আমাদের আনসার। এটা কারেক্ট, অপশন বি কারেক্ট। কট স্কোয়ার মাইনাস কোসেকের স্কোয়ার থিটা এর মান কি হবে? ঠিক আছে, কট স্কোয়ার থিটা মাইনাস কোসেকের স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি হবে আমাদের লিখতে হবে। এটা আমি আমার মতো করে করেছি, তুমি তোমার মতো করে করতে পারো। কট স্কোয়ার থিটা মাইনাস কোসেকের স্কোয়ার থিটার মান কি? দেখো এখান থেকে যে আমরা মাইনাস কমন, তোমরা তো এভাবে করতে পারো, এটা তো একটা ফর্মুলা না। আমরা জানি কি কোসেকের স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু কি আসে 1 চলে আসে। এবার এটাকে যদি মাইনাস দিয়ে ইন্টু করে দিই, মাইনাস এখান থেকে যদি কমন নিয়ে নিই, -1 যদি কমন নিয়ে নিই তাহলে থাকবে কি কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। এবার এই -1টাকে যদি ওইদিকে নিয়ে নিই থাকবে কি কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু -1। তার মানে কট স্কোয়ার থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা কি আসবে বলো তো? -1 আসবে। অ্যাকচুয়ালি কি জানো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তার মানে কি এটা থেকে এটা মাইনাস করলে +1 আসে, তার মানে এটা থেকে এটা মাইনাস করলে -1 আসবে। ঠিক আছে, 33 যদি 15 cot a equals to 8 হয় তবে sin এর মান কি? 15 cot a equals to 8 sin এর মান কি? এখান থেকে তুমি cot এর ভ্যালু বের করে নাও। cot a equals to কি 8/15। এখান থেকে আমরা জানি যে cot হয় কি বেস বাই পারপেন্ডিকুলার, তার মানে কি এটাকে আমি বেস ধরে নেই 8 কে আর পারপেন্ডিকুলারকে ধরে নেই 15 কে। এখান থেকে আমাদের কি বের করতে হবে? হাইপোটেনাসের লেন্থ বের করতে হবে। হাইপোটেনাসের লেন্থ কি আসবে বলো তো? হাইপোটেনাসের লেন্থ আসবে 15k স্কোয়ার প্লাস 8k স্কোয়ার। 15k স্কোয়ার মানে কি 225k স্কোয়ার, 8k স্কোয়ার মানে 64k স্কোয়ার। এবার এই দুটোকে যদি আমি অ্যাড করি তারপর কি চলে আসবে বলো তো? এটা অ্যাড করলে 9, এটা দিয়ে এটাকে অ্যাড করলে 8, 289k স্কোয়ার মানে 17k চলে আসবে, কারণ 289 এর স্কোয়ার রুট হচ্ছে 17, k স্কোয়ারের স্কোয়ার রুট কে। তার মানে আমি হাইপোটেনাসের লেন্থ কি পেয়ে গেলাম? একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে যার হাইপোটেনাসের লেন্থ হচ্ছে 17k, পারপেন্ডিকুলার হচ্ছে 15k আর বেস হচ্ছে 8k। আমাদের বলছে সাইনের ভ্যালু বের করার জন্য। সাইনে কি হয়? সাইনে ইকুয়ালস টু হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। তাহলে 15k বাই 17k, 15k কে ক্যান্সেল থাকবে কি 15/17। অপশন ডি কারেক্ট। ঠিক আছে, এই দেখো 15/17 আছে এখানে, তার মানে অপশন ডি কারেক্ট। তাছাড়া তুমি কোয়েশনটাকে এভাবে সলভ করতে পারো। দেখো 17/8 দিয়েছে, সাইন কি? সাইন হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, মানে নিচের পার্টটা বড় হওয়া উচিত। ঠিক আছে, তার মানে এটা হবে না। ঠিক আছে, এটা হবে না। এবার এটা কি দিয়েছে? এটা হচ্ছে 8/17। এখান থেকে আমরা কট কি পেয়েছিলাম? কট a ইকুয়ালস টু পেয়েছিলাম 8/15। তার মানে কি এই যে 8 এটা হয়ে যাচ্ছে বেস, তাহলে বেস বাই যে কোনো কিছু হোক না কেন এটা হবে না। তারপর 15/18 এটাও হবে না, কারণ ওই যে ওই কন্ডিশন যে পারপেন্ডিকুলারটা সবসময় হাইপোটেনাস থেকে ছোট হতে হবে, এটা হবে না। তার মানে এই অপশনটা কারেক্ট। অঙ্ক না করে তুমি করতে পারতে। ঠিক আছে, অনেক সময় এভাবেও করা যায়। এবার নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে। 34 সেকে +10 ইন্টু 1 মাইনাস সাইনে এর ভ্যালু কি হবে? এটা বহির কোয়েশ্চন, ঠিক আছে, যেটা আসতে পারে পরীক্ষাতে, ইম্পর্টেন্ট আছে। সেকে +10 ইন্টু 1 মাইনাস সাইনে, তো সেকে +10 সেকে কে আমরা লিখতে পারি 1/cos এ, প্লাস 10 কে লিখতে পারি আমরা সাইনে বাই cos এ। ঠিক আছে, তারপর এখানে আছে 1 মাইনাস সাইনে ইন্টু, এবার নিচে এলসিএম নিতে পারি আমরা, cos এ হবে এলসিএম, উপরে আসবে 1 প্লাস সাইনে, তার সাথে ইন্টু থাকবে কি এই পার্টটা 1 মাইনাস সাইনে। এবার 1 প্লাস সাইন ইন্টু 1 মাইনাস সাইনে কি আসবে? 1 মাইনাস সাইন স্কোয়ার এ, নিচে আসে কি cos এ। 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি cos স্কোয়ার এ, নিচে আসে cos এ। cos এ cos স্কোয়ারে ক্যান্সেল থাকবে কি শুধু cos এ থাকবে। তার মানে আনসার কি বলতো? ডি কারেক্ট।
এবার তোমাদের মনে হতে পারে এটা কিভাবে লিখলাম, 1 মাইনাস সাইন স্কোয়ার এটাকে আমরা কস স্কোয়ারে লিখতে পারি, তাই লিখেছি। এবার এটা ক্যান্সেল করে দিয়েছি, থাকবে শুধু একটা কসে। এখন দেখো সেম একটা কোয়েকশন দিয়েছে এখানে, 1 মাইনাস সাইন কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা। 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে কি লিখতে পারি আমরা, 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে লিখতে পারি আমরা সাইন স্কোয়ার থিটা, নিচে আছে সাইন থিটা, এটা ক্যান্সেল হয়ে থাকবে কি শুধু সাইন থিটা। অপশন কি, অপশন এখানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার, ও এটা দুটো দুটো তো এখানে সাইন স্কোয়ার থিটা, তো তাহলে সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল, থাকবে শুধু 1 থাকবে, আমি দেখতে পারিনি মানে এখানে গিয়ে ভুল করে নিয়েছি। 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার থিটা, আর সাইন স্কোয়ার থিটা তো নিচেই আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা ক্যান্সেল, থাকবে 1, আমাদের অপশন বি কারেক্ট। ঠিক আছে, এবার বলছে সাইন এ ইকুয়ালস টু 4/5 হলে কসের মান কি, সাইন এ ইকুয়ালস টু যদি 4/5 হয় তাহলে কসের মান কি হবে। তো তোমরা অনেক কিছু অনেকভাবে করতে পারো কোয়েশনটা সলভ, আমি চাইবো তোমরা এভাবে সলভ করবে। আমরা জানি cos a ইকুয়ালস টু কি হয়, স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার a হয়। কেন, কারণ যদি সাইন স্কোয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস কস স্কোয়ার a অথবা কস স্কোয়ার a ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার a হয়, তাহলে শুধু cos এর ভ্যালু কি আমরা লিখতে পারবো না স্কোয়ার রুট অফ 1 মাইনাস সাইন স্কোয়ার a, তাহলে ইকুয়ালস টু আমরা কি লিখবো 1 মাইনাস সাইনের ভ্যালু কি 4/5 তার হোল স্কোয়ার, 4/5 তার হোল স্কোয়ার মানে 1 মাইনাস 16/25, এখান থেকে তুমি এলসিএম টেলসিএম নেও তাহলে এটা এলসিএমটা নিচে আসবে 25, এখান থেকে 25 মাইনাস 16, 25 মাইনাস 16 মানে কি 25 মাইনাস 16 হচ্ছে 9/25, এবার এটা স্কোয়ার রুট করলে আসবে 3/5, তার মানে এটার আনসার কি আসবে বলো তো, এটার আনসার চলে আসবে 3/5। অথবা তুমি এভাবে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এঁকে করতে পারো, এখানে 4 কে হবে পারপেন্ডিকুলার, হাইপোটেনাস দিয়েছে 5 কে, তুমি এটার ভ্যালু বের করবে, এটা 3 কে হবে, তাহলে cos থিটা ইকুয়ালস টু কি হবে বলো, বা cos a ইকুয়ালস টু কি হবে, বেস বাই হাইপোটেনাস, বেস হচ্ছে এত, হাইপোটেনাস হচ্ছে। এবার আমরা 37 নম্বর কোয়েশনটা দেখি, বলছে কি পি কিউ আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অ্যাঙ্গেল আর ইকুয়ালস টু 90 ডিগ্রি, পি আর ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, সাইন কিউ এর মান কি। ঠিক আছে, ইফ পি কিউ আর ইজ রাইট isosceles triangle and angle r equals to 90 degree and pr equals to 6 centimeter, then sin q equals to what। তো আমরা ট্রায়াঙ্গেল ড্র করে নেই, বলছে পি কিউ আর হচ্ছে রাইট আইসোসেলেস ট্রায়াঙ্গেল, ঠিক আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার পি আর এর ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার, তাহলে আর কিউর ভ্যালু কি হবে বলো তো 6 সেন্টিমিটারই হবে। আচ্ছা, এবার আর অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, বলতে সাইন কিউর ভ্যালু কি, তাহলে সাইন কিউর যদি ভ্যালু বের করতে যাই আমরা, তাহলে সাইন কিউ বলতে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বের করব, তাহলে এটা হবে আমার পারপেন্ডিকুলার, এটা হবে আমার বেস, পারপেন্ডিকুলার বাই বেস ইকুয়ালস টু কি, সরি পারপেন্ডিকুলার বাই বেস হয় না, সাইনের ভ্যালু হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে হাইপোটেনাসের ভ্যালু বের করতে হবে। এবার হাইপোটেনাসের ভ্যালু কি বলতো, হাইপোটেনাসের ভ্যালু হচ্ছে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেজের স্কোয়ারের স্কোয়ার রুট, তার মানে 6√2 চলে আসবে এখানে। তো আমাদের হাইপোটেনাস কি আসলো 6√2, এবার এটা ক্যান্সেল থাকবে 1/√2, সাইন কিউর ভ্যালু কি 1/√2, সাইন কিউর ভ্যালু 1/√2 নেই কেন অপশনে। পি কিউ আর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, আর এ হচ্ছে রাইট অ্যাঙ্গেল, পি আর 6 সেন্টিমিটার, তাহলে কিউ আর বা আর কিউ 6 সেন্টিমিটার হবে। এবার সাইন কিউর ভ্যালু বের করার জন্য বলছে, তাহলে সাইন কিউ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, পারপেন্ডিকুলার হচ্ছে 6, হাইপোটেনাস হচ্ছে 6√2, তাহলে 6/6√2 1/√2, তো একটা অপশন কারেক্ট নয় এখানে। পি কিউ আর সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ পি কিউ আর, তাহলে পি আর আর অ্যাঙ্গেল তো 90 হলে ঠিকই তো লিখেছে, এটা কোনো ভুল নেই, এটাই আনসার কারেক্ট। ঠিক আছে, এখানে অপশনের সাথে মিলছে না, এটা 1/√2 হবে। তারপর নেক্সট কোয়েশ্চন দেখো 38, 2 cos 2 থিটা ইকুয়ালস টু √3 হলে থিটার মান কি। 2 cos 2 থিটা, তাহলে 2 cos 2 থিটা ইকুয়ালস টু যদি √3 হয়, তাহলে এখান থেকে আমরা cos 2 থিটার ভ্যালু বের করতে পারবো, cos 2 থিটা ইকুয়ালস টু কি হবে √3/2। এবার √3/2 কে আমরা cos 30 ডিগ্রি লিখতে পারি, cos 30 ডিগ্রি সমান √3/2, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো 2 থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, 2 থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, তার মানে থিটার ভ্যালু কি আসবে 30 ডিগ্রি বাই 2 মানে 15 ডিগ্রি। আনসার কি বলো তো 15
ডিগ্রি, এখানেও তো অপশন নেই। কি দিয়েছে কোয়েশনগুলো এ মানে 2 থিটা ইকুয়ালস টু যদি 30 হয় তাহলে 15 ডিগ্রি, এটার আনসার 15 ডিগ্রি। ঠিক আছে, এখানে অপশনগুলো নেই। ঠিক আছে, এই কোয়েশনগুলো অপশন ভুল দেওয়া আছে। নেক্সট কোয়েশন দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার 45 বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45। আচ্ছা, এটা একটু করার মতো কোয়েশন আছে বোধহয়। 1 মাইনাস সাইন স্কোয়ার 45, সাইন স্কোয়ার 45, সাইন 45 এর ভ্যালু কি 1 বাই রুট 2 তার স্কোয়ার, নিচে কি আসবে 1 প্লাস 1 বাই রুট 2 তার স্কোয়ার। এবার উপরে যদি আমরা হিসাব করি 1 মাইনাস 1 বাই 2, এখানে 1 প্লাস 1 বাই 2, স্কোয়ার রুটে ক্যান্সেল হয়ে চলে যাবে। এবার 1 থেকে হাফ মাইনাস করে দিলে হাফ চলে আসবে, 1 এর সাথে হাফ এড করে দিলে 3 বাই 2 চলে আসবে, এই 2 এ 2 ক্যান্সেল, থাকবে 1 বাই 3। 1 বাই 3 অপশন কোথায় আছে বলো তো? 1 বাই 3 অপশন, 1 বাই 3, 1 বাই 3, 1 বাই 3, হ্যাঁ এখানে 1 বাই 3 অপশন আছে, তাহলে এটা অপশনটার আনসারটা কি হবে? 1 বাই 3 চলে আসবে। 40 এ 4,3 এবং বি -2, -3 বিন্দু দুটির সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক কি? মধ্যবিন্দুর ফর্মুলা কি বলতো? x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দু যদি বের করতে হয় তাহলে মানে মধ্যবিন্দু মিন্স মিড পয়েন্ট, মিড পয়েন্টের ফর্মুলা কি? x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2। তার মানে এই দুটোকে অ্যাড করবো আমরা, 4 প্লাস -2 বাই 2, 3 কোথায় গেল, 3 প্লাস -3 বাই 2। ঠিক আছে, এবার 4 প্লাস -2 মানে কি? 4 -2 মানে হচ্ছে 2, 2 বাই 2, 3 প্লাস -3 মানে হচ্ছে 3 -3 মানে 0 বাই 2। এবার 2 বাই 2 মানে 1, 0 বাই 2 মানে 0। ঠিক আছে, তার মানে 1, 0, মিড পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে? 1, 0 হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি খুব তাড়াতাড়ি করছি কারণ কোয়েশনগুলো সলভ হবে না, আমি চাচ্ছি যে 60টা কোয়েশন এই ভিডিওতে সলভ করে দিই, তাই খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি। ঠিক আছে, এবার 40 নম্বর, আমাদের আরো 20 কোয়েশন রয়েছে, 20টা কোয়েশন রয়েছে, তাড়াতাড়ি সলভ করতে হবে আমাদের। এবার কোয়েশনও ভুল আছে কিছু কিছু। বলছে কি ওয়াই অক্ষের উপর ওয়াই অক্ষের সাপেক্ষে এত বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কি? ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য ইমেজ অফ দ্য পয়েন্ট 4,6 টেকিং মিরর অন দ্য অ্যাক্সিস ওয়াই। ঠিক আছে, ওয়াই অ্যাক্সিসে আমরা মিররটা নিচ্ছি, নিয়ে ওই মিররের সাপেক্ষে আমরা কি করব? এই বিন্দুটার, এই পয়েন্টের মিরর ইমেজের কোঅর্ডিনেট বের করব। ঠিক আছে, এবার 4,6 পয়েন্টটা কোথায় থাকবে? ধরে নাও এখানে আছে 4,6। এবার ওয়াই অ্যাক্সিসে যে মিরর বসাই, ঠিক আছে, তার রিফ্লেকশন কি হবে? সেম ইকুয়াল ডিসটেন্সে এখানে থাকবে, তার মানে কি হবে? এটা -4,6 হয়ে যাবে। ঠিক আছে, -4,6 আসবে। ঠিক আছে, -4,6। সেম ভাবে যদি আমি এক্স অ্যাক্সিসের উপরে মিররটা বসাতাম তাহলে এখানে চলে আসতো, হতো কি 4,-6 আসতো, কিন্তু আমাদের আনসার এটা হবে, কারণ কোয়েকশন অনুযায়ী আমাদের আনসার দিতে হবে। যদি 6,9 এবং 10,3 বিন্দু দ্বয়ের সংযোজক রেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক a,3 হয় তাহলে a এর মান কত? তাহলে মধ্যবিন্দু ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করতে পারবো। বলছে কি এই দুটোর মধ্যবিন্দু হচ্ছে এটা, তাহলে আমরা মধ্যবিন্দুর ফর্মুলা কি জানি? x1 প্লাস x2 বাই 2, y1 প্লাস y2 বাই 2, আর এটাই দিয়ে দিয়েছে তারা কি? a,3। এবার আমরা এখানে জায়গা মতো x1 আর x2 এর ভ্যালু বসাবো। x1 এর ভ্যালু কি? x1 এর ভ্যালু হচ্ছে 6, আর x2 এর ভ্যালু হচ্ছে 10 বাই 2, y1 এর ভ্যালু হচ্ছে 9, আর y2 এর ভ্যালু হচ্ছে 3 বাই 2, ইকুয়ালস টু হচ্ছে 1,3। এবার আমরা শুধু এর সাথে কম্পেয়ার করে নিই, কারণ আমাদের এর ভ্যালু বের করার জন্য বলছে। তার মানে কি 6 প্লাস 10 হচ্ছে 16 বাই 2, ইকুয়ালস টু কি হয়ে যাবে? a হয়ে যাবে, কারণ করসপন্ডিং এলিমেন্টগুলো ইকুয়াল হয়, এটার সাথে এটা ইকুয়াল হবে, এটার সাথে এটা ইকুয়াল হবে। এবার এর ভ্যালু কি চলে আসবে বলো তো? 8 চলে আসবে, ইকুয়ালস টু 8। অপশন ডি কারেক্ট। ঠিক আছে, 43 4,3 বিন্দু থেকে এত বিন্দু দূরত্ব, এই দুটো বিন্দুর দূরত্ব, ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দিস টু পয়েন্টস। খুবই ইজি একটা কোয়েশ্চেন, ডিসটেন্স ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারবে। ডিসটেন্স ফর্মুলাটা কি বলতো? ডিসটেন্স ফর্মুলাটা হচ্ছে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার, স্কোয়ার রুট অফ দিস। ঠিক আছে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স বের করবো আমরা। তাহলে 4 মাইনাস -2 তার হোল স্কোয়ার প্লাস 3 মাইনাস -1 তার হোল স্কোয়ার। এবার 4 মাইনাস -2 মানে কি? 4 প্লাস 2 6, 6 এর স্কোয়ার হচ্ছে 36। এবার 3 মাইনাস -1 মানে 3 প্লাস 1 4, 4 এর স্কোয়ার হচ্ছে 16। এবার এই দুটোকে অ্যাড করলে কি আসবে বলতো? 30, 40, 52, রুট ওভার অফ 52, তাহলে 2√13 চলে আসবে। আনসার কি? 2√13। 52 স্কোয়ার রুট কি? 2√13। ডিসটেন্স ফর্মুলা। ওয়াই অক্ষ থেকে এত বিন্দু দূরত্ব কি? বলছে কি ওয়াই অ্যাক্সিস থেকে ফাইন্ড দ্য ডিসটেন্স অফ দিস পয়েন্ট ফ্রম ওয়াই অ্যাক্সিস। খুবই একটা ইজি কোয়েশ্চন, ক্লাস 9 এ এগুলো আমরা করিয়ে থাকি আমাদের এখানে। তো এটা ইজি কোয়েশ্চন, কিভাবে সলভ করবে বলো তো? ওয়াই অক্ষ থেকে এক্স এই বিন্দু দূরত্ব, যখন তোমাকে ওয়াই অক্ষ থেকে বলবে তুমি কি করবে? এক্স এর ভ্যালুটা বলবে, আর যখন এক্স অক্ষ থেকে বলবে তখন তুমি ওয়াই এর ভ্যালুটা বলবে। মানে যখন এক্স অক্ষের থেকে বলবে ডিসটেন্স কত, তুমি
কোঅর্ডিনেটের কথা বলবে। আর যখন ওয়াই অ্যাক্সিস থেকে বলবে ডিসটেন্স কত, তুমি এফসিসি কথা বলবে, ঠিক আছে। এখন এই কোয়েশনে কি বলেছে যে ওয়াই অক্ষ থেকে দূরত্বটা কি, তাহলে আমরা এক্স এর ভ্যালু বলবো এবং পজিটিভ ভ্যালু বলবে, ঠিক আছে, সবসময় পজিটিভ, এই নেগেটিভ নেবে না। যদি এটাকে বলতে এক্স অক্ষ থেকে দূরত্ব কি, তুমি বলতে +6 নট -6। এখানে বলেছে ওয়াই অক্ষ থেকে দূরত্ব কি, বলবে +5, বলতে এই অপশনটা কারেক্ট, অপশন এ কারেক্ট, ঠিক আছে। 45, দেখো নিচের কোন বিন্দুটি ওয়াই অক্ষের উপর অবস্থিত। সিম্পল, আমরা জানি কোন বিন্দু যদি x,0 এই ফর্মে থাকে সে এক্স অ্যাক্সিসের উপর, অন এক্স অ্যাক্সিস, ঠিক আছে। যদি 0,y এই ফর্মে থাকে সে থাকে ওয়াই অ্যাক্সিসের উপর, ঠিক আছে। আর 0,0 এই বিন্দুটা হচ্ছে অরিজিন। এবার বলো তো ওয়াই অ্যাক্সিসের উপর বলছে কোন বিন্দুটা অবস্থিত হবে, তার মানে এই বিন্দুটা হবে, কারণ এই বিন্দুটা দেখতে 0,y এই ফরম্যাটে আছে। এটা এক্স অ্যাক্সিসের উপর পয়েন্ট, এটা এক্স অ্যাক্সিসের উপর পয়েন্ট, এটা কোয়াড্রেন্টের উপর পয়েন্ট এবং ফার্স্ট কোয়াড্রেন্টের উপর একটা পয়েন্ট। এমন সময় এরকম কোয়েকশন করতে পারে যে বলতে পারে এই দুটোর মিড পয়েন্ট বা এই দুটোর মিড পয়েন্ট কোন অ্যাক্সিসের উপর আছে বা কোন কোয়াড্রেন্টের উপর আছে বলো, তাহলে তুমি মিড পয়েন্টটা বের করবে, বের করে দেখবে এর কোঅর্ডিনেটটা কি আসছিল। এটার কোঅর্ডিনেটটা কি এসেছিল, 8,3 এসেছিল না। এই দুটো পয়েন্টের মিড পয়েন্ট 8,3 এসেছিল, তার মানে এই পয়েন্টটা কোন কোঅর্ডিনেটের কোন কোয়াড্রেন্টের উপর আছে, ফার্স্ট কোয়াড্রেন্টের উপর আছে। এরকম কোয়েশনও করে থাকে অনেক সময়, একটু ট্রিকি কোয়েশন, যেটা ভাবতে হবে তোমাদের একটু, এত কঠিন করে না, ঠিক আছে। টিবিএসসি তোমাদের মনে সাহস রাখো যে পারবে, এবং আশা করি কোয়েশনগুলো এত কঠিন হবে না, পারার মতোই হবে। এবার 46, ঠিক আছে, বেশি কোয়েশন নেই, 60টা সলভ করেই দেবো আজকে আমি। তো 46 বলছে কি 22 সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের 1/4 ক্ষেত্রফল কত। ফাইন্ড দ্য এরিয়া অফ কোয়াড্রেন্ট অফ এ সার্কেল হুজ সারকামফারেন্স ইজ 22 সেন্টিমিটার, ঠিক আছে। ফাইন্ড দ্য এরিয়া অফ এ কোয়াড্রেন্ট অফ এ সার্কেল হুজ সারকামফারেন্স ইজ 22 সেন্টিমিটার। তাহলে বলছে কি একটা সার্কেল আছে যার সারকামফারেন্সটা বা পরিধিটা হচ্ছে কি 22 সেন্টিমিটার হলে তার 1/4 এর এরিয়া কত, 1/4 পার্টের এরিয়া কত, এই জায়গাটা বের করব। তো এখান থেকে আমাদের প্রথমে রেডিয়াস বের করতে হবে। আমরা ধরে নেই রেডিয়াসটা কি আর বি দা রেডিয়াস, ঠিক আছে, ব্যাসার্ধ ধরে নেই। আর ব্যাসার্ধটা কি ধরে নিলাম, আমরা আর ধরে নিলাম, ব্যাসার্ধ সমান সমান আর সেন্টিমিটার। তার মানে পরিধিটা কি হবে, মানে সারকামফারেন্স হবে 2πr, এটাই দিয়েছে 22 সেন্টিমিটার। এবার এখান থেকে আমরা ভেঙে লিখে দিই 2 × 22/7 × r = 22। এই 22 ক্যান্সেল, থাকবে এখানে 1। তাহলে আর এর ভ্যালু যদি বের করতে যাই এই 7 এখানে যাবে, এই 2টা নিচে চলে আসবে, মানে ব্যাসার্ধ হচ্ছে 7/2। এবার হচ্ছে 1/4 এর এরিয়া বের করব। তাহলে এরিয়া টোটাল সার্কেলের এরিয়া কি হয়, πr² হয়। তার 1/4 এর এরিয়া মানে কি 1/4 × এত, তার মানে 1/4 × পাই হচ্ছে 22/7, r² হচ্ছে 7/2 × 7/2। এই 2 এটা দিয়ে ক্যান্সেল করে এখানে 11 চলে আসবে, এটা দিয়ে এটা ক্যান্সেল করবে 7 চলে যাবে, তার মানে 7 × 11 হচ্ছে 77। আর 4 × 2 কি আসবে বলতো, 4 × 2 নিচে আসবে 8, তার মানে 77/8 সেন্টিমিটার স্কয়ার হবে আমাদের এরিয়া, ঠিক আছে। আমি খুব তাড়াতাড়ি করছি কারণ সময় খুবই কম, ঠিক আছে। 60টা কোয়েশ্চেন সলভ করবো, তোমাদের রেসপন্স দেখবো তোমরা কি করছো কিনা, তার উপর ভিত্তি করে আমরা নেক্সট কোয়েশ্চনগুলো সলভ করবো, এবং সলভ তো করবোই আমরা, ঠিক আছে। লাইভ করলে ভালো হতো, আমরা তোমাদের সাথে ডিসকাস করতে পারতাম কোয়েশ্চনগুলো। আর যেহেতু লাইভ করতে পারি আমাদের নেটওয়ার্কের ইস্যু, তাই চাচ্ছি যে ভিডিওটা খুব ছোট হোক যাতে আমরা খুব তাড়াতাড়ি আপলোড করতে পারি। যারা কোয়েশ্চন পারো শুধু সলিউশনগুলো দেখার জন্য তোমরা দেখতে পারো ভিডিওটি, ঠিক আছে। বন্ধুদের সাথে শেয়ার করো, যা বারবার বলছি আমি, তাদেরও যাতে লাভ হয়। এবার কি বলেছে, 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তগোলাটির ক্ষেত্রফল কি হবে। মানে একটা বৃত্ত আছে, তার ব্যাসার্ধ কি বলেছে 14 সেন্টিমিটার, আর তার কোনো একটা বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে। বলছে কি if the radius of a circle is 14 centimeter and its one of its arc produces 30 degree angle at the center, what will be the area of this, what is this called, sector, ঠিক আছে। তো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই আর্কটা যে বৃত্তের কেন্দ্র থেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 14 সেন্টিমিটার। এবার এই সেক্টরের এরিয়া বের করব আমরা। এই সেক্টরের এরিয়া কিভাবে বের করি বলতো, θ/360 × πr² দিয়ে। এখানে থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে 30/360 × পাই মানে 22/7, r² কি, r² হচ্ছে 14 এর স্কয়ার মানে 14 × 14। এবার এটা দিয়ে এটা ক্যান্সেল করব, এখানে 12 চলে আসবে, তারপর এটা দিয়ে এটা ক্যান্সেল করব, এখানে 2 চলে আসবে, এখানে এটা দিয়ে ক্যান্সেল করব, 3 চলে আসবে, না 3 না 6 চলে আসবে, ঠিক আছে, 6 চলে আসবে, এখানে 3 চলে আসবে, এখানে 7 চলে আসবে, 7 × 2
22, 7 into 22 মানে 14 into 2 মানে 154 by 3 সেন্টিমিটার স্কোয়ার। 154 এটা ইন্টু করলে কি আসবে? 154 by 3 সেন্টিমিটার স্কোয়ার। অপশন বি কারেক্ট। খুবই ইজি কোয়েশ্চন, খুবই ইজি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চন দেখো 48 বলছে কি আর ব্যাসার্ধের বৃত্তের থিটা কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য কি? তো আমরা জানি জেনারেলি কি হয়, আর ব্যাসার্ধের যদি একটা বৃত্ত হয়, একটা বৃত্ত যার ব্যাসার্ধ কি আর, আর তার যদি একটা বৃত্তচাপ থাকে যেটা কেন্দ্রের মধ্যে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে সেই বৃত্তচাপের দৈর্ঘ্য যদি এল হয়, এল ইকুয়ালস হয় থিটা বাই 360 ইন্টু 2 পাই আর হয়, অথবা থিটা বাই 180 ইন্টু পাই আর হয়, অথবা থিটা বাই 720 ইন্টু 4 পাই আর লিখতে পারি আমরা। ঠিক আছে, তোমরা দেখছো না নাকি? যদি একটা বৃত্তের ব্যাসার্ধ আর হয় এবং তার একটা আর্ক সেন্টারের মধ্যে যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আর্ক লেন্থ এল ইকুয়ালস টু কি হয়? থিটা বাই 360 ইন্টু 2 পাই আর, অথবা থিটা বাই 180 ইন্টু পাই আর, অথবা থিটা বাই 720 ইন্টু 4 পাই আর। ঠিক আছে, এগুলো ফর্মুলা। এবার তোমাদের কি বলছে, একটি বৃত্তের ব্যাসার্ধ আর বৃত্তের থিটা কোণ বিশিষ্ট বৃত্তকলার চাপের দৈর্ঘ্য, দ্যাট ইজ ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আর্ক হুজ arc in a circle whose radius is r and angle produced by the arc at the center is theta. Then use the formula, just formula only. তাহলে কি হবে, এখানে এটা হবে না, r স্কয়ার আছে 2 পাই r থিটা বাই 360, এটা কারেক্ট। ঠিক আছে, 2 পাই r, দেখো 2 পাই r থিটা বাই 360, 2 পাই r বাই থিটা, 2 পাই r থিটা ইনটু 360, 2 পাই r থিটা ইনটু না ডিভাইড বাই 360, বোঝা যাচ্ছে? ঠিক আছে, স্পিডে বলতে গিয়ে। ঠিক আছে, জাস্ট ফর্মুলা দিয়েছে এখানে, আর কিছু না, জাস্ট ফর্মুলা। এবার নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে 49 নাম্বার। যদি একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 154 সেন্টিমিটার স্কয়ার হয়, ইফ দ্য সারফেস এরিয়া অফ আ স্পেয়ার ইজ 154 সেন্টিমিটার স্কয়ার, দেন ফাইন্ড ইটস রেডিয়াস। স্পেয়ার যে আছে বা গোলক যে আছে তার সারফেস এরিয়া কি? যদি একটা গোলক থাকে যার ব্যাসার্ধ যদি আর হয়, ঠিক আছে, একটা গোলক যার ব্যাসার্ধ আর, তাহলে তার সারফেস এরিয়া হচ্ছে 4 পাই আর স্কয়ার। ঠিক আছে, এখানে এই 4 পাই আর স্কয়ার এগুলো দিয়ে দিয়েছে 154, বলছে ব্যাসার্ধ কি হবে? ফাইন্ড দ্য রেডিয়াস। তার মানে 4 ইন্টু 22/7 ইন্টু আর স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 154। এবার 22 দিয়ে এটাকে ক্যান্সেল করা যাবে, 7 টাইমস হবে। ঠিক আছে, তারপর 4 আর স্কয়ার ইকুয়ালস টু 7 ইন্টু 7 49, তাহলে আর স্কয়ার ইকুয়ালস টু কি আসবে বলতো? 49/4, তাহলে আর ইকুয়ালস টু আসবে 7/2। ঠিক আছে, 7/2 দ্যাট ইজ 3.5। অপশন মেলানোর জন্য আমি 3.5 করলাম, বা 7/2 লিখলেও হতো। জাস্ট সিম্পল অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা, নাথিং এলস। ঠিক আছে, এত ইজি কোয়েশনগুলো দিয়েছে এবার বোর্ড থেকে। হ্যাঁ, এবার 49টা কোয়েশন সলভ করা হয়ে গেছে, রয়েছে কি 11টা কোয়েশন। ঠিক আছে, 11টা কোয়েশন আমি সলভ করে দিচ্ছি এক্ষুনি তোমাদের। দেখো 50 নাম্বার কোয়েশনটা কি বলেছে, একটি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল ও আয়তনের সংখ্যামান সমান হলে এটির উচ্চতা কি? বলছে কি ইফ দ্য এরিয়া অফ দ্য বেস অ্যান্ড ভলিউম অফ এ কোন ইজ ইকুয়াল ইন নাম্বার। ঠিক আছে, দেন ফাইন্ড ইটস হাইট। হোয়াট উইল বি ইটস হাইট? কি বলছে, একটা শঙ্কু আছে, দ্যাট ইজ একটা কোণ আছে, কোণের ভূমির যে ক্ষেত্রফল, বেজের যে এরিয়া আর তার যে টোটাল ভলিউম, এটা কি মানে নাম্বারে ইকুয়াল হয়। ঠিক আছে, যদি ইকুয়াল হয় তাহলে তার হাইট কি হবে? তাহলে একটা শঙ্কু যার ভূমির ব্যাসার্ধ আর, দ্যাট ইজ রেডিয়াস অফ ইটস বেস ইজ আর অ্যান্ড হাইট ইজ এইচ, ইটস ভলিউম ইজ হোয়াট? ভলিউম ইজ 1/3। দেখতে পাচ্ছ 1 বাই, ঠিক আছে আমি এখানে লিখে দিচ্ছি সুন্দর করে, কি হবে 1/3 পাই আর স্কয়ার, এইচ হচ্ছে ভলিউম। আর কি বলছে, ভূমির ক্ষেত্রফল এন্ড আয়তনের সংখ্যামান সমান, দ্যাট ইজ এরিয়া অফ ইটস বেস এন্ড ইটস ভলিউম ইজ ইকুয়াল, দ্যাট ইজ ভলিউম ইজ ইকুয়ালস টু দ্য বেস এরিয়া অফ দ্য বেস। এরিয়া অফ দ্য বেস কি হবে? পাই আর স্কয়ারই হবে, কারণ এটা সার্কেল থাকে, সার্কেল এরিয়া কি পাই আর স্কয়ার হয়। এবার দেখো এই পাই আর স্কয়ার আর এই পাই আর স্কয়ার ক্যান্সেল, থাকবে কি 1/3 ইন্টু এইচ ইকুয়ালস টু, এখানে থাকবে 1, কারণ সব ক্যান্সেল হয়ে গেছে, 1 থাকবে। এবার এইচ ইকুয়ালস টু কি চলে আসবে? 3 ইউনিটস। ঠিক আছে, 3 ইউনিটস, তার মানে কি এমন একটা কোণ যার বেইজের এরিয়া আর হাইট যদি
সরি বেজের এরিয়া আর যদি ভলিউম সমান হয়ে যায় তার হাইট কি হবে 3 টাইমস 3 ইউনিট হবে, ঠিক আছে 3 ইউনিট হবে। তাহলে এখানে অপশন কি 3 ইউনিটস, ঠিক আছে। 50টা কোয়েশ্চেন শেষ। একটি চোঙের ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার এবং বক্রতলের ক্ষেত্রফল 440 সেন্টিমিটার হলে সেন্টিমিটার স্কয়ার হলে উচ্চতা কত? বলছে কি একটা চোঙের ভূমির ব্যাসার্ধ 14 সেন্টিমিটার, ইফ দ্য radius of its base of a radius of the base of a cylinder is 14 centimeter and area of its curved surface is 440, then find its height, ঠিক আছে। তো এখানে আমাদের হাইট বের করার জন্য বলছে। তো এখানে ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কি 14 সেন্টিমিটার, রেডিয়াস দিয়েছে 14 সেন্টিমিটার। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন হোয়াট 2 পাই আর এইচ ইকুয়ালস টু 440, কেন বলো তো 2 পাই আর এইচ ইকুয়ালস টু 440 কেন? আমি এখানে লিখলে বোধহয় তোমার মাথার জন্য দেখো না, ঠিক আছে, আমি এখন লক্ষ্য করতে পারলাম। মানে কি আমরা জানি একটা সিলিন্ডারের কার্ভ সারফেস হচ্ছে 2 পাই আর এইচ, এটা দিয়ে দিয়েছে তারা 440, বলছে কি এইচ এর ভ্যালু বের করো। এবার এখানে অনেক নোন ভ্যালু আছে, 2 ইন্টু 22/7, আর এর ভ্যালু দিয়েছে তারা 14, এইচ এর ভ্যালু বলছে বের করো 440 ইকুয়াল টু 440। এটা দিয়ে এটা ক্যান্সেল করলে কি আসবে বলতো 10 চলে আসবে, কেন 2 ইন্টু 22 মানে 44, 44 দিয়ে যদি 444 কে ডিভাইড করি কি আসবে, 44 দিয়ে যদি 440 কে ডিভাইড করি তাহলে 10 চলে আসবে। আর এটা দিয়ে যদি এটাকে ডিভাইড করি তাহলে চলে আসবে 2, এটা দিয়ে এটাকে আবার ডিভাইড করতে পারবো 5 চলে আসবে, তাহলে এইচ ইকুয়ালস টু কি চলে আসবে 5 সেন্টিমিটার। অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে। এবার 52 নম্বর কোশ্চেন দেখো, 24 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের একটি বৃত্তচাপের দৈর্ঘ্য 20 পাই সেমি, ঠিক আছে, ওই বৃত্তচাপের দ্বারা কেন্দ্রে গঠিত কেন্দ্রীয় কোণের পরিমাপ কত? বলছে কি ইফ দ্য arc produced by a circle of radius 24 centimeter is 20 pi centimeter, then find the angle produced by the arc at the center by this with this arc, ঠিক আছে। বলছে কি একটা আর্কের লেন্থ হচ্ছে 20 পাই, এই আর্কটা সেন্টারে কি অ্যাঙ্গেল বানিয়েছে এটা বের করো। আর বলছে যে ব্যাসার্ধটা কি বৃত্তের 24 সেন্টিমিটার। তো আমরা জানি আর্ক লেন্থ ইকুয়ালস টু কি হয় থিটা বাই 360 ইন্টু 2 পাই আর হয়। এবার আর্ক লেন্থ তারা কি দিয়েছে, আর্ক লেন্থ দিয়েছে 20 পাই, দেখতে পাচ্ছ আর্ক লেন্থ দিয়ে, হ্যাঁ দেখা যাচ্ছে 20 পাই ইকুয়ালস টু থিটা হচ্ছে বের করার জন্য 360 হবে নিচে ইন্টু 2 পাই, 2 পাই আর এর ভ্যালু হচ্ছে 14। এবার দেখো এখানের পাই এখানের পাই ক্যান্সেল, এখানে 2 এখানে 20 দিয়ে 20 কে ডিভাইড করলে 10 চলে আসবে, ঠিক আছে। তারপর 14 এখানে এটা দিয়ে এটা তো ডিভাইড করে 5 টু যা 10 আর 7 টু যা 14, ঠিক আছে। তারপর আমাদের হিসাব করতে হবে 5 ইন্টু 360 ক্রস মাল্টিপ্লাই 5 ইন্টু 360, 5 ইন্টু 360 ডিভাইডেড বাই 7 ইকুয়ালস টু থিটা, 5 ইন্টু 360 ডিভাইডেড বাই 7 ইকুয়ালস টু কি থিটা। এবার এটাকে হিসাব করে বের করতে হবে, এক্সাক্ট ভ্যালু তো আসার কথা নয় এখানে, ঠিক আছে। কারণটা হচ্ছে তারা যে বললো 24 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি বৃত্তচাপের দৈর্ঘ্য 20 পাই সেমি, বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে গঠিত কেন্দ্রীয় কোণের পরিমাপ কি, তাহলে ঠিকই তো লিখেছি আমি 20 পাই ইকুয়ালস টু কি আসবে থিটা বাই 360, থিটা বাই 360 ইন্টু 2 পাই আর 2 ইন্টু পাই ইন্টু আর হচ্ছে 24, ও 14 না তো, কোন কোয়েকশনে কোনটা লিখে দিচ্ছি সেটাই তো প্রবলেম হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে কোনো ব্যাপার না, প্রসেস তো সেম, পাই পাই ক্যান্সেল, ঠিক আছে, 2 দিয়ে এখানে ডিভাইড করলে 10 চলে আসবে। তারপর 12 দিয়ে ডিভাইড করতে পারবো, 12 দিয়ে এটা ডিভাইড করলে 3 টাইমস যাবে, এখানে 2 টাইমস যাবে, মানে 30 টাইমস যাবে, এখানে 2 টাইমস যাবে, এটা দিয়ে এটা ডিভাইড করলে 15 চলে আসবে। তারপর ক্রস মাল্টিপ্লাই করে যদি 15 ইন্টু 10 150, আর এখানে চলে থাকবে শুধু থাকবে থিটা, ঠিক আছে। তাহলে 150 হবে আনসার, 150। আমি এখানে 14 লিখে দিয়েছি তাই এখানে আনসারগুলো মিলছিল না। এবার নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে, বুঝতে পেরেছো? তাড়াতাড়ি এটা স্ক্রিনশট নিয়ে নাও কারণ আমি এটা মিটিয়ে দেবো কারণ পেজের শর্টেজ। নেক্সট কোয়েশ্চন দেখো কি বলেছে 53, নিচের কোন, আচ্ছা প্রবাবিলিটি থেকে দিয়েছে কোয়েশ্চন, নিচের কোনটি কোনো ঘটনার সম্ভাবনা হতে পারে না। আমরা জানি একটা ঘটনার সম্ভাবনা কি হয় সব সময় 0 সমান অথবা 0 থেকে বড় হয়
এবং একের সমান অথবা একের থেকে ছোট হয়। এবার নেগেটিভও হতে পারে না প্রবাবিলিটি, একের থেকে বড় হতে পারে না। এবার এই যে 1/3 এটা কিন্তু একের থেকে ছোট, তাহলে এটা প্রবাবিলিটি হতে পারবে। 30% কি, 30% হচ্ছে 30/100, পার্সেন্ট মানে কি 30/100, তার মানে এটাও একের থেকে ছোট হবে। 5/13 এটাও একের থেকে ছোট হবে। এই সবগুলো প্রবাবিলিটি হতে পারবে, কিন্তু 4/3 যে সেটা একের থেকে বড় হয়ে যাবে। বড় হয়ে যাওয়ার কারণে এটা কি হতে পারবে না, প্রবাবিলিটি হতে পারবে না। তাহলে এই অপশনটা কারেক্ট, এগুলো ভুল। আমি এগুলো রাইট করেছি কারণটা হচ্ছে এগুলো সবগুলো প্রবাবিলিটি বোঝায়, আর এটা প্রবাবিলিটি বোঝায় না। ঠিক আছে, তারপর আরেকটা জিনিস দেখো, ফর্মুলা আছে প্রবাবিলিটির, খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। একটা ঘটনার প্রবাবিলিটি যদি ই হয়, তাহলে একটা ঘটনা যদি ই হয়, তার প্রবাবিলিটি যদি প্রবাবিলিটি অফ ই হয়, আর ওই ঘটনার যদি না ঘটার প্রবাবিলিটি ই ড্যাশ হয়, তাহলে এই দুটোকে অ্যাড করলে 1 আসে। এবার এই কোয়েকশনটা দেখো, বলছে কি একটা ঘটনার প্রবাবিলিটি হচ্ছে 0.06, ওই ঘটনা না ঘটার প্রবাবিলিটি কি হবে, কি হবে বলতো, না ঘটার প্রবাবিলিটি, এই ঘটনাটা না ঘটার প্রবাবিলিটি হবে 1 মাইনাস ঘটনা ঘটার প্রবাবিলিটি। তার মানে 1 মাইনাস ঘটনা ঘটার প্রবাবিলিটি কি 0.06, 0.06, তার মানে এটা কি চলে আসবে 0.94 চলে আসবে আনসার, বি নাম্বার অপশন কারেক্ট। এবার একটি ছক্কাকে গড়িয়ে দিলে 60টি সংখ্যা পাওয়ার সম্ভাবনা হলো, ইট ইজ ইম্পসিবল। একটি ছক্কাকে যদি ছড়িয়ে দাও, একটা ছক্কার মধ্যে কতগুলো নাম্বার থাকে, ইফ ইউ থ্রো এ ডাইস হাউ মেনি নাম্বারস উইল অ্যাপিয়ার, at least one and more and highest there will be 6 numbers, you will get 6 options। ঠিক আছে, তোমার কাছে 6টা অপশন থাকবে, যেখান থেকে তুমি কি করতে পারো, যে কোনো একটা নাম্বার চুজ করতে পারবো। বলছে কি যে একটি ছক্কাকে গড়িয়ে দিলে ছক্কাতে 7 ওঠার সম্ভাবনা কত, if you throw a dice what is the probability that you will get a number 7, it is impossible event because there are only 6 numbers। okay, so we know that an impossible event has probability 0, যে কোনো একটা অসম্ভব ঘটনার probability কি হয় 0 হয়, তার মানে অপশন এ কারেক্ট। কি সুন্দর কোয়েশ্চনটা দিয়েছে, ঠিক আছে, একদম ইজি বেসিকের লেভেলের কোয়েশ্চন সবগুলোই লাগছে আমার কাছে। ভালোভাবে মেশানো 52টি তাসের একটি প্যাকেট থেকে একটি তাস তোলা হলো, তাসটি কালো ফেস কার্ড হওয়ার সম্ভাবনা কত। তার আগে তোমাকে জানতে হবে যে কালো ফেস কার্ড কতগুলো থাকে। কালো ফেস কার্ড থাকে 8টা, ঠিক আছে, 8টা কালো ফেস কার্ড থাকে। এর মধ্যে টোটাল থাকে 52টা কার্ড, তার মধ্যে 8টা কি থাকে, কালো ফেস কার্ড থাকে এবং 8টা রেড ফেস কার্ড থাকে। এবার বলছে কি ভালোভাবে মেশানো কার্ড থেকে তুমি কি করেছো, একটা কার্ড তুলে নিয়েছো, তার মানে আমরা জানি প্রবাবিলিটি কি হয়, প্রবাবিলিটি অফ এন ইভেন্ট ইজ হোয়াট, টোটাল আউটকাম থাকে নিচে আর ফেভারেবল আউটকাম থাকে উপরে, মানে মোট ঘটনা নিচে থাকে এবং আমাদের ঘটনার, ঠিক আছে, আমাদের ঘটনার যেটা বেনিফিটে, দ্যাট ইজ বেনিফিট বলবো, অনুকূলে যেটা আছে, অনুকূলে যে ঘটনাগুলি ঘটার সম্ভাবনা, মানে ঘটনাগুলি ঘটতে পারে সেগুলো উপরে লিখি আমরা। টোটাল আউটকাম হচ্ছে 52, কারণ 52 কার্ড থাকবে, তার মধ্যে 8টা কার্ড আছে এমন যেগুলোকে তুমি তুলতে পারবে, যেগুলো ব্ল্যাক ফেস কার্ড। এবার 4 দিয়ে ডিভাইড করলে 2 চলে আসবে, এখানে 13 চলে আসবে, 2/13 হবে আমাদের আনসার। একটা অপশন কারেক্ট নয় বোধহয়, 2/13, 2/13 ব্ল্যাক ফেস কার্ড, আচ্ছা সরি ব্ল্যাক ফেস কার্ড কিং কুইন জ্যাক থাকবে, ঠিক আছে, সরি আই এম রিয়েলি সরি। ফেস কার্ড কতগুলো থাকে, ঠিক আছে, তোমাদের একটু বুঝিয়ে দিই বিষয়টা, আমি ভুল করে নিয়েছি যখন। দেখো, আমি যে কোনো এক টাইপের কার্ড বোঝাচ্ছি, তোমাদের ডায়মন্ডের কথা বোঝাচ্ছি, ঠিক আছে, ডায়মন্ড হচ্ছে রেড, ঠিক আছে, রেড ডায়মন্ড। ডায়মন্ডের মধ্যে প্রথমে থাকবে এইস, ঠিক আছে, আমি র্যাঙ্কিংটা এভাবে দিচ্ছি, প্রথমে এইস রাখছি, তারপরে থাকবে কিং, তারপরে থাকবে কুইন, তারপরে থাকবে জ্যাক, ঠিক আছে, তারপর 10, 9, 8, 7, 6 এরকম করে করে 2 অবধি থাকবে, 13টা কার্ড থাকে টোটাল, ঠিক আছে, এরকম করে 13টা কার্ড থাকে, সবার মধ্যে থাকে। এর মধ্যে ওই যে কিং কুইন আর জ্যাক এগুলোর মধ্যে ফেস থাকে, ঠিক আছে, মুন্ডি থাকে, তো এগুলোকে আমরা ফেস কার্ড বলি। তো রেড থাকে এভাবে, রেড লাভ থাকে, ঠিক আছে, রেড হার্ট থাকে, রেড ডায়মন্ড থাকে, এরকম রেড কার্ড থাকবে, ব্ল্যাক কার্ডও থাকবে। এবার ফেস কার্ড থাকে কতগুলো, 3টে করে থাকে প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে, 3টে করে ফেস কার্ড থাকে, আমি 4টা করে বলে দিয়েছিলাম, আমি ওই একাকেও মানে এইচকেও ধরে নিয়েছিলাম ফেস কার্ড, মানে একটু স্পিডে, ঠিক আছে, এটা ভুল হয়েছে, তো তোমাদের বলে দিচ্ছি। তো এভাবে সবটির ক্ষেত্রে কি 3টা করে ফেস কার্ড থাকে। তো রেড ডায়মন্ডের 3টা থাকবে, হার্টের 3টা থাকবে, মিলে 6টা হবে। ব্ল্যাকের ক্ষেত্রে ঠিক কি হবে, ক্লাবসের 3টা থাকবে, স্পেডের 3টা থাকবে, এরকম করে 6টা হবে। তার মানে টোটাল ইভেন্ট আমার কাছে 52টা আছে, তার মধ্যে 6টা ইভেন্ট এমন আছে যার মধ্যে কি হবে, ফেস কার্ড পাবো। তো এটা ক্যান্সেল করতে পারবো, 2 দিয়ে এখানে আসবে 3, এটা 2 দিয়ে ক্যান্সেল করবো 26, তো 3/26, 3/26, ডি নাম্বার অপশন কারেক্ট। আই এম রিয়েলি সরি ফর দ্যাট ওয়ান মিস্টেক, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চন,
57, কোনো একটি সমসম্ভব পরীক্ষার সঙ্গে সম্পর্কিত কোনো ঘটনা ই এর সম্ভাবনা পিই দ্বারা সূচিত হলে নিচের কোনটি সত্য? এটা অ্যাকচুয়ালি এখানেও টাইপ হয়নি, সত্যটা হবে 0 থেকে বড় হবে ওই ঘটনাটার প্রবাবিলিটি অথবা 0-র সমান হবে, এবং 1-এর থেকে ছোট অথবা 1-এর সমান হতে পারবে। এই অপশনটা যেখানেই পাবে সেটাই কারেক্ট হবে, এখানে আসেনি কিছুটাই, ঠিক আছে, ভুল প্রিন্টেড হয়েছে। নেক্সট বলছে ইকোনমিক্স শব্দটি থেকে একটি অক্ষর সদৃচ্ছভাবে নির্বাচন করা হলে অক্ষরটি স্বরবর্ণ হওয়ার probability কত? If you choose any alphabet from the letter from the word economics, then what is the probability that you will get a vowel? ঠিক আছে, স্বরবর্ণ হওয়ার সম্ভাবনা কত? তো আমরা দেখবো এখানে ইকোনমিক্স এর মধ্যে কতগুলো, ঠিক আছে, অ্যালফাবেট আছে। 1টা 2টো 3টে 4টে 5টে 6টে 7টে 8টে 9টে, ঠিক আছে, টোটাল আছে 9টা। এর মধ্যে ভাওয়েল কতগুলো আছে? 1টা 2টো 3টে 4টে আছে ভাওয়েল, তাহলে 4/9। আনসার কি? ডি, 4/9। 59, 2 সেমি বাহু বিশিষ্ট দুটি ঘনককে তল বরাবর যুক্ত করলে যে ঘনবস্তুটি উৎপন্ন হয় তার সমগ্র তলের ক্ষেত্রফল কি? বলছে কি দুটি ঘনক আছে, তাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য কি 2 সেন্টিমিটার। দুটো কিউব আছে যাদের প্রত্যেকের সাইডের লেন্থ হচ্ছে 2 সেন্টিমিটার। এবার এই দুটোকে আমরা কানেক্ট করছি, কানেক্ট করলে কি পাবো বলতো? একটা কিউবয়েড পাবো বা আয়ত ঘনক পাবো, তার আয়তন কি হবে, সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? তো কি হবে দেখো, দুটো ঘনককে যদি তুমি কানেক্ট করো সাইড বাই সাইড, তখন তার মানে দুটো ঘনক মিলিয়ে কতগুলো তল হয় টোটাল। যদি তুমি কানেক্ট না করো তাহলে এখানে 6টা তল, এখানে 6টা তল, দ্যাট ইজ দেয়ার আর 6 সারফেসেস এন্ড দেয়ার ইজ অলসো 6 সারফেসেস, then how many total surfaces are there? 12 surfaces. But if you connect these two, what will happen? যদি তুমি দুটোকে এভাবে কানেক্ট করো তাহলে দুটো সারফেস গায়েব হয়ে যাবে, ওটার একটা সারফেস কি হয়ে যাবে, মিলে যাবে, মিলে গিয়ে একটা নতুন একটা, এই যে মিলে গিয়ে কি হয়ে যাবে, এরকম হয়ে যাবে, মানে এরকম একটা জিনিস হয়ে যাবে, ঠিক আছে। তো টোটাল 10টা সারফেস থাকবে। এবার একটা ঘনক যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, তার প্রত্যেকটা সারফেসের এরিয়া কি হবে, 2 স্কয়ার হবে। কারণ আমরা জানি একটা ঘনকের প্রতিটা বাহুর ক্ষেত্রফল কি হয়, বাহু স্কয়ারের সমান হয়। তার মানে 2 স্কয়ার হবে একটা সারফেসের এরিয়া। এভাবে 10টা সারফেসের এরিয়া কি হবে, 10 ইন্টু 2 স্কয়ার, দ্যাট ইজ 40 সেন্টিমিটার স্কয়ার। তাহলে অপশন সি কারেক্ট। একটি নিরেট অর্ধগোলক ও একটি শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ও উচ্চতা সমান হলে তাদের আয়তনের অনুপাত কি হবে? বলছে কি ইফ দ্য রেডিয়াস এন্ড হাইট অফ এ hemisphere and a cone is equal, then not radius, if the diameter and height of a cone and a hemisphere are equal, then what will be the ratio of their volume? This is so simple question, ঠিক আছে। তো আমরা কোয়েশ্চনটা যদি এক এক করি তাহলে ভালো হবে। বলছে কি একটা অর্ধগোলক আছে, এটা ইজ হেমিস্ফিয়ার আছে এভাবে, আর একটা কি আছে, একটা শঙ্কু আছে, শঙ্কু এভাবে থাকে, ঠিক আছে। বলছে এই দুটোর কি ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। এবার এটা যে ব্যাস, এটাকে আমরা ধরে নিই 2r, তাহলে এটার ব্যাস কি হবে, 2r হবে। এটার উচ্চতা, আর দেখো অর্ধগোলকের উচ্চতা তার ব্যাসার্ধের সমান হয়, ঠিক আছে। তার মানে এটার ব্যাসার্ধ যদি r হয়, তার উচ্চতা কি হবে, r হবে। এবার বলছি এই দুটোর উচ্চতা সমান, দ্যাট ইজ এটার উচ্চতাও কি r। এবার তাদের আয়তনের অনুপাত বের করব। এবার এটার আয়তন কি হয়, এটার আয়তন হচ্ছে 2/3 পাই r কিউব। এর আয়তন কি হয়, এর আয়তন হয় 1/3 পাই r স্কয়ার h হয়। এবার 2/3 পাই r কিউব ইস টু 1/3 ইন্টু পাই r স্কয়ার। তো r স্কয়ার কারণ দুটার ব্যাসার্ধ সেম, যদি ডায়ামিটার সেম হয় মানে ভূমির ব্যাস যদি সেম হয় তাহলে ব্যাসার্ধ তো সেমই হবে। এইচ বলতে এখানে r এর কথাই বোঝাচ্ছে। এবার এখানের পাই ক্যান্সেল, এখানের r কিউব, এখানের r কিউব ক্যান্সেল, এখানে 3 এখানে 3 ক্যান্সেল, থাকবে 2:1। তার মানে অপশন এ ইজ কারেক্ট। তো তোমাদের আবার বলে দিচ্ছি, আমি একটা জায়গাতে মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে প্রবাবিলিটির কোয়েশ্চনটা সলভ করতে গিয়ে, কারণটা হচ্ছিল একটু স্পিডে করতে গিয়ে আমি ফেস কার্ডটাকে এক্সট্রা করে নিয়েছিলাম। বাট তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি, আশা করি কোনো প্রবলেম হবে না। আমি 60টা কোয়েশ্চন, দ্যাট ইজ 60টা কোয়েশ্চন আমি সলভ করেছি। অনেক সময় কথা বলতে গিয়ে স্পিডে বলতে গিয়ে কীভাবে প্রবলেম হয়ে যায়, ট্রান্সলেট করতে গিয়ে প্রবলেম হয়ে যায় স্পিডে বললে।
ঠিক আছে, অনেক সময় থেকে তো ক্লাস করাচ্ছি। যদি লাইভ হতো তাহলে তোমাদের সাথে ইন্টারেকশন থাকতো, তাহলে ভালো হতো। ধীরে সুস্থে করালাম না। এবার যেহেতু আমাদের নেটওয়ার্কের ইস্যু, আমরা চাচ্ছি যে ভিডিওগুলো খুব ছোট হোক এবং তাড়াতাড়ি আমরা আপলোড করতে পারি, যাতে তোমাদের সুবিধা হয়। ধন্যবাদ ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য। তোমাদের রেসপন্স দেখে আমরা ভিডিওগুলো আপলোড করতে থাকবো। ঠিক আছে, অল দ্য বেস্ট ফর দ্য এক্সামস। ঠিক আছে।